ওকে, সো আমরা কোয়েশ্চেন পেপারের এমসিকিউ প্রবলেম সলভিং গুলা করতেছিলাম। তো আমরা এই মে 15 এর আগ পর্যন্ত শেষ করছি। সো মে 15 এটা তো আইএল এরটা। মে 15 এর কারো কোনো কোয়েশ্চেনের প্রবলেম আছে এমসিকিউ গুলাতে? ভাই যে জিসি থেকে শুরু করবো নাকি মানে এই যে সিরিয়াল ওয়াইজ, এর আগেরটা গেল jan 15, এই যে ও এখন আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ মে ঠিক 15 এর আছে নাম্বার 4টা একটু দেখাই দিও। মে 15 এর নাম্বার 4। ওকে, আচ্ছা। তো এখন এখানের মধ্যে দেখো নাবিল, প্রথমেই তোমার যে ব্যাপারটা বোঝা লাগবে যে টোটাল এনার্জি কখনো কমে? না ভাইয়া। টোটাল এনার্জি অলওয়েজ ফিক্সড। ওকে, অ্যানসার এখনো তোমরা মিলাও নাই নোয়াজিস। তোমাদেরকে তো অ্যানসার বলছি যে ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরের ওই মার্ক স্কিম যেভাবে ডাউনলোড করতে হয় ওখান থেকে ডাউনলোড করে ফার্স্ট অ্যানসার মিলাবা, না হলে বুঝবা কেমনে তোমার কোনটা প্রবলেম আছে। কোশ্চেন নাম্বার 3, যে এখানের মধ্যে কি বলছে, a mass m is added to the bottom of each arrangement, which arrangement will produce the greatest total extension? কোনটা টোটাল এক্সটেনশন সবচেয়ে বেশি হবে? সি এর জন্য না? সি এর জন্য টোটাল এক্সটেনশন সবচেয়ে বেশি হওয়ার কথা, বিকজ তার ওভারঅল স্টিফনেস হলো সবচেয়ে কম। ওকে, যে এটা হলো কে, এটা হলো কে, তো তাহলে ওভারঅল 1/kt ইজ ইকুয়াল টু 1/k প্লাস 1/k। তো তাহলে টোটাল স্টিফনেস আর স্প্রিং কনস্ট্যান্ট আসে হলো হাফ কে। তো স্টিফনেস যত কম তাকে এক্সটেন্ড করা তত ইজি। সো তাহলে ওর স্প্রিং কনস্ট্যান্ট হলো হাফ কে, ওর স্প্রিং কনস্ট্যান্ট হলো 2k, ওর স্প্রিং কনস্ট্যান্ট হলো k, আর ওর স্প্রিং কনস্ট্যান্ট এই দুইটার জন্য হলো 2k ছিল 2k, আর এখানে k, সো তাহলে 1/2k প্লাস 1/k। তো তাহলে 2/3 অফ k এইটার জন্য। সো তাহলে এগুলোর মধ্যে একটা হলো k, একটা হলো 2/3k, একটা হলো হাফ k, আর একটা হলো 2k। তো কোনটার ওভারঅল স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু সবচেয়ে কম? সি এর জন্য স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু সবচেয়ে কম, তো তাহলে তার এক্সটেনশন কি আসবে সবচেয়ে বেশি হবে? সাইমা অ্যানসার এটা সি না? সি তো দিছি। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 3 এর অ্যানসার সি গেল। তখন নাবিলের যে প্রবলেমটা ছিল কোশ্চেন নাম্বার 4 এ, দ্বারা আমি পোর্ট্রেট মোডে যাই, সবগুলা গ্রাফ দেখা যাচ্ছে না এখানে। ওকে, সো এখন এখানের মধ্যে যে জিনিসটা কি ব্যাপার, একটা বল উপর থেকে ড্রপ করতেছে and bounces 3 times before being caught. ওকে, বাউন্স করতেছে, দেন 3 বার বাউন্স করার পর দেন এটাকে ক্যাচ করছে। ভালো কথা। এখন যতবার বাউন্স করবে ততবার কি হবে? ওই তো শুভাশিস কোশ্চেন নাম্বার 3 অলরেডি তো দেখলা, কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার কি? সি। ওকে, আমি কোশ্চেন নাম্বার 4 দেখতেছি আমরা। হ্যাঁ ভাই তো এখন এখানের মধ্যে কাজটা কি? The following graph shows how the gravitational potential energy E grav of the ball varies with time. তো ফার্স্ট অফ অল যেই ব্যাপারটা তোমার মাথায় রাখা লাগবে নাবিল, দেখো কি জিনিস, যে the total energy must remain কি ফিক্সড, নাকি? টোটাল এনার্জি হ্যাঁ ফিক্সড ভাইয়া। থাকবে, আর প্রতি বাউন্সে, হ্যাঁ, টোটাল এনার্জি ফিক্সড থাকবে, আর প্রত্যেকটা বাউন্সে তোমার জিপি কি করতে থাকবে? কমতে থাকবে, তাই না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানের জন্য তোমার কাজটা কি হইতেছে? Ignore the effects of air resistance. Select the graph that correctly shows how the total kinetic and potential energy, আচ্ছা টোটাল এনার্জিটাকে কাইনেটিক আর পটেনশিয়াল এনার্জি দিয়ে এটা বলছে। তো তাহলে পরে ব্যাপারটা হলো এরকম, দেখো এখানের মধ্যে তোমাকে সিচুয়েশনটা এইভাবে দেখাই। ফার্স্টে বলটা একদম ম্যাক্সিমাম হাইটে আছে, তো তাহলে সব এনার্জি কি এনার্জি? জিপি, নাকি? জি ভাইয়া। আচ্ছা, এখন যত নিচে নামতেছে জিপিটা কিসে কনভার্ট হইতেছে?
কাইনেটিক এনার্জিতে। কাইনেটিক এনার্জিতে জিপি টা কনভার্ট হতেছে কাইনেটিক এনার্জিতে জাস্ট বিফোর বাউন্সিং জিপিই প্লাস কেই তাদের সামেশন কত ফিক্সড আছে না অন্য কোন ফর্মে কি এনার্জি গেছে যা জিপি ছিল উপরে পুরাটাই কি হয়েছে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে নিচে বিকজ আমরা এয়ার রেজিস্ট্যান্স কে নেগলিজিবল ধরতেছি তাই তো সো তাহলে হ্যাঁ ফর ভাইয়া। দিস রিজিয়ন দ্য টোটাল এনার্জি ইজ রিমেইনিং ফিক্সড কিন্তু একবার যখন বাউন্স করলো তখন সে কি করবে হিট এন্ড সাউন্ডে কিছু এনার্জি লস হয়ে যাবে না জি ভাইয়া। তো তাহলে হিট এন্ড সাউন্ডে কিছু এনার্জি লস হয়ে গেলে এই যে সে আবার কাইনেটিক এনার্জি দিয়ে উপরে গেল ম্যাক্সিমাম হাইটে পুরো এনার্জিটা কি জিপি তে চলে গেছে এখন আবার ওই জিপি টা ইউজ করে সে আবার নিচে নামবে জাস্ট বিফোর বাউন্সিং যে এই পিরিয়ডটার জন্য দেখো এই জায়গাটার জন্য বাউন্স করে উঠার পর থেকে যে কাইনেটিক এনার্জিটা ছিল ওই কাইনেটিক এনার্জি যত উপরে উঠতেছে তত কমতেছে এন্ড জিপি টা বাড়লো ম্যাক্সিমাম হ্যাঁ। হাইটে এটা হলো ম্যাক্সিমাম তো তাহলে এইখানে জিপি প্লাস কেই ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি তাই তো জিপি আর কেটাকে মিলে টোটাল এনার্জি তারা ধরতেছে এই যে হাউ দ্য টোটাল এনার্জি কাইনেটিক এন্ড গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি অফ দ্য বল ভ্যারিজ উইথ টাইম তো তাহলে তোমার কি হচ্ছে প্রত্যেকটা বাউন্সে কাইনেটিক এন্ড গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির সামেশনটা এরকম একটা একটা করে ডিক্রিজ করতেছে এক্সাম হলে কোশ্চেন জোরে জোরে পড়া যায় নাকি না সো তাহলে এখানের মধ্যে কাজটা দেখতেছো নাবিল কি হবে তো তাহলে হ্যাঁ তোমার ভাইয়া দেখতেছি। প্রত্যেকটা বাউন্সে তো তাহলে এই যে এই বাউন্সে কি হলো এনার্জি লস সো টোটাল এনার্জি কমবে এই বাউন্সে আবার এনার্জি লস তাহলে এনার্জি টোটাল লস এনার্জি লাইক কমবে প্রত্যেক ইয়াতে তো কমতেছে। তো তাহলে প্রত্যেকটা বাউন্সে আমাদের কি হইতেছে টোটাল এনার্জি কমতেছে তো তাহলে পরে ব্যাপারটা কেমন হবে বিফোর বাউন্সিং কনস্ট্যান্ট বাউন্সের সময় কমলো বিফোর বাউন্সিং কনস্ট্যান্ট আবার যখন বাউন্স খাইছে তখন কমছে কমলো। বিফোর বাউন্সিং কনস্ট্যান্ট আবার যখন বাউন্স খাইছে তখন আবার এনার্জি কমছে সো তাহলে এটার জন্য অ্যানসারটা কি হবে সি হবে। অ্যানসারটা হবে সি বুঝতে পারছো এখন না ভাই লাইক পারছিলাম এটা লাইক এ আর সি তে একটু জাস্ট কনফিউশন ছিল অপশনটার মধ্যে। এতে প্রবলেমটা কোথায় এই যে ফার্স্ট বাউন্সের সময় সে সে আর কি বাউন্সের সময় দেখায় না সে দেখাইছে ম্যাক্সিমাম হাইটে গেলে পরে ম্যাক্সিমাম টোটাল হাইটের এনার্জি সময়। কমতেছে কিন্তু ব্যাপারটা তো এরকম না ব্যাপারটা হলো যে বাউন্সের সময় এনার্জিটা কমবে বুঝছো ঠিক। আচ্ছা আচ্ছা সো শুভাশিসের একটা জিসি পার্টের জন্য ওকে সো তাহলে মে 15 আইএল এর জন্য আর কারো কোনো কনফিউশন আছে বাকি কোশ্চেন গুলাতে মে 15 আইএল হ্যাঁ ভাই আমার এখানে ওই কি বলে এই মে 15 এখানে সমস্যা ছিল কোশ্চেন পড়ে এখন ক্লিয়ার হয়েছে আচ্ছা আর বাকি গুলাতে আছে নাকি না ভাই এই ইয়ারে আর নাই ওই একটাতে সমস্যা ছিল ওকে সো জুন 15 আইএল এ নাই এখন জিসি তে তোমার সমস্যা কতগুলা তো জিসি টা আমরা দেখি তাহলে জিসি 3 নাম্বারটা কি ভাই বুঝাইতে পারবা একটু? না ভাই বুঝাইতে পারবো না আরে আচ্ছা মানে অ্যানসার সি দিছি আমি, বুঝছো? হয়তো সি দিছো তো তাহলে তো ভুল গেছে তোমার অ্যান্সার এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো ব্যাপারটা কি তোমার বলতেছে কথাটা a ball is thrown from position L এই যে এই বাচ্চাটা বলটা ছুঁড়ে মারতেছে and is caught at position Y N সরি পজিশন N এ ওই ছেলেটা ক্যাচ করবে ওকে L and N are the same height above the ground so তাহলে total vertical displacement 0 the trajectory of the ball is shown okay এখন অলরেডি বলেই দিছে দেখো if vectors directed upwards are taken as positive so তাহলে initial velocity কোন দিকে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি হলো আপওয়ার্ড আর হরাইজন্টাল কম্পোনেন্ট তো এইদিকে সো এখন আপওয়ার্ড কে যদি পজিটিভ ধরে তো তাহলে অ্যাসেলারেশন কি হবে জি কি হবে
নেগেটিভ হবে না? হ্যাঁ ও হ্যাঁ বুঝছি, হ্যাঁ তো তাহলে পরে আপওয়ার্ড পজিটিভ ধরছে, তো তাহলে জি নেগেটিভ হবে। তো তাহলে এই কথাটা বলতেছে যে and the air resistance is neglected, then the acceleration of the ball at L is equal to minus g and velocity হলো v, কি বলে স্পিড হলো v। তা এখন স্পিডটাকে v ধরতেছে, এটা কিন্তু স্পেসিফিক্যালি খেয়াল করো ওয়ার্ডিংটা কি, স্পিড বলছে নাকি ভেলোসিটি বলছে? স্পিড স্পিড, এটা স্পিড কি বলেছে, ভেক্টর কোয়ান্টিটি নাকি স্কেলার কোয়ান্টিটি? স্কেলার। স্কেলার। তো তাহলে তার জন্য কি ডিরেকশন যায় আসে? ও তো না, তাহলে সে নিচে নামুক উপরে যাক যেটাই হোক, স্পিড জাস্ট ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে, ইট ডাজ নট ডিপেন্ড অন ডিরেকশন। সো তাহলে এটা পজিটিভ হবে। তো স্পিড পজিটিভ দুইটা অপশনে দেওয়া, এ তে আর সি তে, কিন্তু জি নেগেটিভ কোনটায় দেওয়া? শুধু এতে। তাহলে অ্যানসারটা কি হবে? এ। এ। বুঝতে পারছো? ও আচ্ছা হ্যাঁ বুঝতে ভাইয়া। পারছি। ওকে, তা এখন কোশ্চেন নাম্বার 4 এ প্রবলেম। আমারও শুভাশিস, ভাই একটু 4 এর প্রবলেম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি 4 এর নাম্বারে কি প্রবলেম হয়েছে তোমাদের। তা এখন এখানের মধ্যে দেখো ব্যাপারটা কেমন। A student carries out an experiment to calculate a value for g, এটা আমাদের হালকা ইউনিট 3 এর সাথে রিলেটেড, যে অ্যাকচুয়ালি এভারেজ আমরা কিভাবে কি করব, বুঝছো? সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, the acceleration of free fall বের করার এক্সপেরিমেন্ট সেই কাজটা করবে। এখন বলছে মার্বেল ইজ ড্রপড ফ্রম আ হাইট অফ 2.0 মিটার এন্ড দ্য টাইম টেকেন ফর দ্য মার্বেল টু ফল টু দ্য ফ্লোর ইজ রেকর্ডেড। ওকে, সো মার্বেলটা উপর থেকে নিচে পড়তে কতটুকু সময় নেয় এটা রেকর্ড করতেছে। এখন দেখো যে রিডিং গুলা পাইছে, ওকে, এখানের মধ্যে যে রিডিং গুলা পাইছে এখানের মধ্যে কি কোনো অ্যানোমালাস রিডিং আছে? হ্যাঁ আছে তো 0.49। এটা কাউন্ট, 0. এটা সহ কাউন্ট করছিলাম। এই তো, সো তাহলে আমাদের কি করতে হবে, অ্যানোমালাস রিডিংটা বাদ দিতে হবে। তো অ্যানোমালাস রিডিংটা বাদ দিলে 0.55 plus 0.56 plus 0.57 divided by 3, তো তাহলে পরে কত হবে 0.56 সেকেন্ড। অ্যান্সার হবে সি। বুঝতে পারছো? শিবা, ভাই এখানে আমরা এভারেস্টে বের করলাম কেন বুঝলাম না, মানে এভারেস্টে বের করলাম। তুমি মোর দ্যান ওয়ান রিডিং কেন নাও? মজা করতে? ও আচ্ছা, এক্সপেরিমেন্টটা তো অপশন আমরা মোর দ্যান ওয়ান রিডিং নেই যেন রিপিট এন্ড এভারেজ ও বলি হ্যাঁ, না, তো তাহলে এই যে আমরা এক্সপেরিমেন্ট তো ও হ্যাঁ রিপিট হ্যাঁ, করতেছি এর জন্য, যে এভারেজ করার জন্য। ও তার মানে কোয়েশ্চেন কিছুই বুঝি নাই। হ্যাঁ। তো তো উপর বাহ, থেকে, তো উপর থেকে একটা বল এরকম ফেলে দিবা, বলটা এরকম নিচে পড়তেছে, এটা দেখে মজা পাইতে খালি বারবার রিপিট এক্সপেরিমেন্ট করলে তো হবে না, বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি, সবকিছুতে আচ্ছা, লজিক আছে। হ্যাঁ। তো এরপরে কোশ্চেন নাম্বার 4 এ শেষ, এখন কোশ্চেন নাম্বার 8 এ শুভাশিসের প্রবলেম। ওকে, কোশ্চেন নাম্বার 8 কি বলতেছে, a box is dropped from a plane, ওরে বাপরে সবাই খালি সবকিছু ফালাই দিতে মন চায়। আচ্ছা, a box is dropped from a plane flying at a constant velocity and height. ওকে, সো তাহলে একটা প্লেন, এটা তো আমরা এরকম ইয়ের মধ্যেও করছিলাম, কি বলে ওয়ার্কশিটের মধ্যে এরকম টাইপের কোশ্চেন করছিলাম যে এরকম একটা প্লেন আছে, হ্যাঁ ভাইয়া, যে এখানে থেকে প্লেনটা থেকে যখন নাকি এরকম পড়বে তখন কি হবে, হরাইজন্টাল একটা প্রজেক্টাইল এমন ভাবে পড়বে আর কি, ঠিক আছে? তো এখন বলতেছে assuming that air resistance is negligible as the box falls to the ground, its horizontal position will what? একবার একটা প্রজেক্টাইল রিলিজ করে দেওয়ার পর তার হরাইজন্টাল ভেলোসিটি কি কখনো চেঞ্জ হয়? নো, তো তাহলে এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল, সো তাহলে হরাইজন্টাল ভেলোসিটি হলো কনস্ট্যান্ট, vh হলো কনস্ট্যান্ট। তো হরাইজন্টাল ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তো তাহলে কি হবে, এটা ভেলোসিটির ডিরেকশনের সামনে আগাইতে থাকবে না, যে হ্যাঁ রিলিজ হ্যাঁ করছে এখান থেকে, দিস ইজ দ্য পয়েন্ট অফ রিলিজ, এই যে এটা, দিস ইজ দ্য পয়েন্ট অফ রিলিজ। তো তাহলে এই পয়েন্ট থেকে রিলিজ করছে কিন্তু এটা তো ডিরেক্টলি নিচে পড়বে না, সে কি পড়বে, সে এরকম সামনে যে এমন একটা জায়গায় ল্যান্ড করবে, তাই তো? সো তাহলে একটা হলো হরাইজন্টাল পজিশন হ্যাঁ রিমেন আনচেঞ্জড না, লেগ বিহাইন্ড দা প্লেন না, প্লেনের তো পিছে যাবে না, প্লেনের একদম হ্যাঁ সাথে সাথেই বরাবর নিচে থাকবে আর কি, মুভ হ্যাঁ অ্যাহেড অফ বুঝছি। দা প্লেন এটাও না। সো তাহলে এখানের মধ্যে আমাদের অ্যানসারটা কি হবে?
রিমেইন ডিরেক্টলি আন্ডার দ্য প্লেন, বিকজ প্লেনটা এই যে মনে করো কি করছে, দিস ইজ ইউর প্লেন, এই এরোপ্লেনটা এখান থেকে ছেড়ে দেওয়ার পর সে তো যেই হরাইজন্টাল ভেলোসিটিতে সামনে যাচ্ছে, বক্সটাও কি করতেছে, সেম হরাইজন্টাল ভেলোসিটিতে সামনে যাবে না এসাস? হ্যাঁ তো আচ্ছা তাহলে এটা যদি হয় যে প্লেন যত ভেলোসিটিতে বলটাকে বক্সটাকে হরাইজন্টালি রিলিজ করছে, বক্সটাও কি করতেছে সেম হরাইজন্টাল ভেলোসিটিতে সামনে আগাইতেছে, জাস্ট বক্সের জন্য কি হচ্ছে, এক্সট্রা একটা ভার্টিক্যাল অ্যাসেলারেশন হচ্ছে ডিউ টু গ্র্যাভিটি, তাই তো? সো তাহলে ভার্টিক্যাল পজিশনটা তার কমতেছে, যে যত নিচে নামবে তত কি হইতেছে, বক্সটা গ্রাউন্ডের কাছে আসতেছে ওরকম টাইপের, কিন্তু the horizontal velocity of the box and the horizontal velocity of the plane are same. So তাহলে প্লেন যত সামনে আগাবে বক্সটাও তার সাথে সেম রেটে সামনের দিকে আগাবে, জাস্ট তার পজিশনটা কি হবে, নিচে। বুঝতে পারছো? সো তাহলে এখানের জন্য it will remain directly under the plane. সো তাহলে the answer will be what? The answer will be D. বুঝতে পারছো শুভাশিস? ওকে, সো এখন এই ওয়ার্ক ডানে আসলে তোমাদের প্রবলেমটা কেন হইতেছে আবার বুঝলাম না। এটা তো তোমাদেরকে এই সেন্সটা মাথায় দেওয়ার জন্যই তোমাদেরকে এত অ্যাঙ্গেল ইউজ করে, যে এরপর একটা কোশ্চেন দিছিলাম না, যে দুইটা ডিফারেন্ট স্লোপ দিয়ে তুমি এরকম উপরে উঠবা, একটা স্লোপ হলো কম একটা স্লোপ হলো বেশি, তো ইভেন্চুয়ালি এই হাইটে তুমি উঠলা, তো কে বেশি ওয়ার্ক ডান করলো? কি বলছিলাম শুভাশিস? একটা হলো জেন্টাল স্লোপ, এই যে এটা মনে করো 25 ডিগ্রি স্লোপ, এটা হলো 35 ডিগ্রি স্লোপ, দোনোজন দুই এন্ড দিয়ে, দোনোজনের সেম ম্যাস, দুই এন্ড দিয়ে সে টপ অফ দা মাউন্টেনে উঠলো। তো এখন কে বেশি ওয়ার্ক ডান করছে, কে কম ওয়ার্ক ডান করছে? ফর্মুলাটা ইয়া করলেই তো চলে, ফর্মুলার ইয়া করলেই কিন্তু কি করবা বলো? ফর্মুলা দিয়ে তো ইয়া করা যায়, ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে Force তো ওই দেওয়া আছে। হিসাবে দেখা যায় কি কত কার কত ফোর্স লাগতেছে, দুইটার তো ইকুয়ালি আসবে। তো তাহলে দোনোটার জন্য ইভেন্চুয়ালি ওয়ার্ক ডানের ভ্যালু সেম হয়, বিকজ দ্য চেঞ্জ ইন এনার্জি ইজ দ্য জিপি চেঞ্জ। তো তাহলে দোনোজন সেম হাইট থেকে শুরু করছিল, ফাইনালি উঠছেও ওই একই ইকুয়াল height এ হাইট। উঠছে দুইটাই। সো তাহলে হুম জিপি ইজ ইকুয়াল টু কি, mgh। সো তাহলে ওয়েট ইনটু হাইট। সো তুমি ডিরেক্টলি উপরে যাও, একটা স্টিপ অ্যাঙ্গেল দিয়ে উপরে যাও, একটা জেন্টেল স্লোপ দিয়ে উপরে যাও, যেটাই করো না কেন ইভেন্চুয়ালি তোমার ওয়ার্ক ডান কি হবে, your weight into the height that you Same have হবে। gained। তো তাহলে পরে এখানের জন্য আমাদের কাজটা কি হবে, ওয়ার্ক ডান will be equal to weight multiplied by এই ওয়েটের এগেইনস্টে তুমি যতটুকু হাইট উপরে উঠছো। সো তাহলে কি হবে, বুঝতে পারছো? ও আচ্ছা এইভাবে আসছে। হ্যাঁ, আর অন্য কোন ওয়েতে তুমি করার ট্রাই করছো? ভাই এটা পারি নাই, এটা আমি বাদ দিয়ে গেছিলাম। এখন ফার্স্টে বলো যে ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ওয়ার্ক ডান তো ফোর্স ইনটু ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। আচ্ছা, তো এখন এখানের মধ্যে ফোর্স কয়টা আছে? ফোর্স তো মানে ওয়েট আছে আর কোনটা? একটা এফ দেওয়া আছে হ্যাঁ। ফোর্স। এই যে এখানের মধ্যে ফোর্স কয়টা আছে, দুইটা না? ও দুইটা তো এখন যদি তুমি এফ ফোর্সটা নাও, এফ এর ডিরেকশনে ডিসটেন্স কভার করছে কত, এল। তো তাহলে তোমার যদি কোনো হ্যাঁ। অপশন থাকতো যে এফ ইনটু এল লিখা, ওইটাও কিন্তু ওয়ার্ক ডান হয়, ঠিক আছে? ও হ্যাঁ এটা তো হয়। এটাও ওয়ার্ক ডান হয়, কিন্তু এখানের মধ্যে তোমার তো কোনো অপশন নাই। ফোর্স ইনটু লেন্থ রিলেটেড কোনো অপশন আছে ডিরেক্ট? নাই। এখানের মধ্যে কি কি দেওয়া, একটা দেওয়া আছে ফোর্স ইনটু হাইট, কিন্তু ফোর্সটা হলো অ্যাঙ্গেলে, হাইটটা না, হলো ওইটা- ভার্টিক্যাল, সো ডিসটেন্স কভার্ড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স হবে না। এরপর ওয়েট ইনটু লেন্থ দেওয়া, তাদেরও ডিরেকশন মিলে না, এটা তো মাইনাস করার কোনো সেন্স মেকি হয় না। তো তাহলে পর অপশন বাকি থাকে কোনটা,
ওয়েট আর হাইট, ও আচ্ছা, হ্যাঁ ফোর্স এটা মে আর ওই ফোর্সের ডিরেকশনে প্যারালাল কতটুকু ডিসটেন্স কভার্ড, বুঝতে পারছো? হ্যাঁ ভাই প্যারালাল ওকে, আসছে, ওয়েট আর হাইট প্যারালাল। ঠিক আছে। সো তাহলে এদের ডিরেকশনের সাথে আমাদের ওই রিলেশনটা করা লাগবে যে ওয়েট কি বলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। ওকে, তো তাহলে এখন তোমাদের 10 মিনিটের ব্রেক, ভাইয়া তোমরা তুমি যে নামাজ পড়ে বললা আসো, এরপর এফ আমরা এর 5:30 তে স্টার্ট করব। হ্যাঁ জেরিন বলো, কি বলতেছিলা? ওই যে এফ এর যে বললা ওয়ার্ক ডান হয়, কিন্তু মানে ওই অপশনটা যদি দেওয়া থাকতো তাহলে এফ মাইনাস ডাব্লিউ সাইন থিটা হয়ে তারপর এল এর সাথে মাল্টিপ্লাই হইতো না, শুধু এফ এল কেন হবে? ওই তো আর কি, এখানের মধ্যে আমাদের এফ মাইনাস ডাব্লিউ এটা না, এই এখানের মধ্যে তোমার ও লেভেলস এর একটা জিনিস তোমাকে মনে করায় দেই। সাপোজ ও লেভেলস এর বইটা কোথায়, এই যে একটা ওয়ার্ক ডানের ওয়ার্ক এক্সাম্পল দেখাই, তাহলে পরে দেখলে মনে পড়বে আসলে তোমার অ্যান্সারের কি বলে তোমার কোশ্চেনের অ্যান্সারটা কি। ওয়ার্ক ডান চ্যাপ্টার কোথায় যেন, এই যে পরেরটা, এই যে এখানের জন্য দেখো তো জেরিন, এখানের জন্য ফরওয়ার্ড ফোর্স কত, 400 ব্যাকওয়ার্ড ফোর্স কত। 400 তো এখন এখানের মধ্যে গাড়িটা কোন দিকে মুভ করতেছে, সামনের দিকে, একটা কনস্ট্যান্ট স্পিডে, কত স্পিড, 30 মিটার পার সেকেন্ড। তো এখন যে যখন নাকি আমি তাকে ওয়ার্ক ডানের ভ্যালু বের করতে বলবো, আমার কি দেখা লাগবে, ফোর্স ইনটু শুধু ডিসটেন্স করব। ফোর্সের। এখন আচ্ছা এখন আচ্ছা। ওখানে রেজাল্টেন্টটা নিতে গেলে তো তখন তার তার মানে তো তুমি যেটা বললা যে ওখানে এফ মাইনাস ডাব্লিউ সাইন থিটা যদি আমি করি, দেন ওটা যদি আমার জিরো চলে আসে এন্ড সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি উপরে উঠে, তাহলে কি সে কি কোনো ওয়ার্ক ডান করবে না? করবে তো, বুঝছো? কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে উপরে উঠে কেমনে আবার? প্রথমে তো কনস্ট্যান্ট, একটা অ্যাসিলেশন দেওয়া লাগে না? ওই তো ফার্স্টে অ্যাসেলারেট করে দেন মনে করো ওখানের মধ্যে ফ্রিকশন আসলো, যে ফোর্সটা দিয়ে ওরকম অ্যাসেলারেট করলো, দেন ফ্রিকশন এসে ডাব্লিউ সাইন থিটা আর ফ্রিকশন মিলে ওই উপরের ইনক্লাইন্ড ডিরেকশনে উপরে ফোর্সটাকে ব্যালেন্স করলো, দেন কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে ইনক্লাইন্ড প্লেন দিয়ে এল অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার করছে। তো তাহলে ওয়ার্ক ডানটা কি হবে, উপরে যে ফোর্সটা নিয়ে যাচ্ছে ওই ফোর্স মাল্টিপ্লাইড বাই ওই ডিরেকশনে যতটুকু ডিসটেন্স কভার করলো, এমন না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? বুঝতে পেরেছি, হ্যাঁ। ওকে, তো তাহলে এখন আমাদের 5 মিনিটস আর বাকি আছে, সবাই একটু তাড়াতাড়ি নামাজ পড়ে আসে, এরপর আমরা পরেরটা থেকে শুরু করব। মে 15 জিসি শেষ আমাদের। আচ্ছা, সো মে 15 জিসি আমাদের শেষ, তো এখন জেন 16। বাকিরা কোথায়, এখন আসে না কেন? এসএস কি বলতেছো 2 নাম্বার? দিছি নাকি কি জানি। এটা তো তোমাদের মকেও মনে হয় পরীক্ষাতে দিছিলাম। জেন 16 সরি। না জেন 16 এর সমস্যা নেই। আচ্ছা, সো এখন জেন 16 এ কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে? সাইমা, কোনো প্রবলেম আছে জেন 16 এ? জেন 16 এ কারো কোনো প্রবলেম নাই? ওকে, সো তাহলে জেন 16 এ কারো কোনো প্রবলেম না থাকলে তো ভালো। এখন মে 16,
হ্যাঁ, এটা 2 নম্বরে অ্যান্সার মিলে নাই নাকি কি জানি একটা সমস্যা হয়েছিল। এটা 2 নম্বরে অ্যান্সার মিলে নাই, কি সমস্যা হয়েছিল বলছে কি এখানে? একটা উইন্ড টারবাইন যার পাওয়ার হলো এত, কি করে সে? for an average of 7 hours each day, প্রতিদিন 7 ঘন্টা এটা ঘুরে উইন্ড টারবাইনটা। ওকে, প্রতিদিন 7 ঘন্টা ঘুরে এন্ড প্রতি 1 সেকেন্ডে 550 জুল করে এনার্জি সে প্রডিউস করে। সো তাহলে পরে এখন আমাদেরকে জিজ্ঞাসা করছে কি যে টোটাল এনার্জি ইন মেগাজুল। তো ফার্স্টে টোটাল এনার্জি বের করি, পাওয়ার ইজ ইকুয়াল টু এনার্জি বাই টাইম। তো তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম। তো এখন পাওয়ার হলো 550, টাইম হলো 7 আওয়ার্স। আওয়ার্সে রাখলে তো হবে না, আওয়ার থেকে কি করতে হবে? সেকেন্ডে নিতে হবে। তো তাহলে এখানে আওয়ার থেকে সেকেন্ডে নিলে কত হয়? 550 ইন্টু 7 ইন্টু 60 ইন্টু 60, সো করলে পরে 13860000। সো এখন 10 টু দি পাওয়ার 6 এ যদি নাও, মেগাজুল মানে কি 10 টু দি পাওয়ার 6 না? তো তাহলে 1 2 3 4 5 6, সো তাহলে কি 13.86 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল অর 13.86 মেগাজুল। তো এটা কোনটার সাথে মিলে? এটার সাথে না নাকি? বি তো অ্যান্সার হ্যাঁ 14 মেগাজুল। এইগুলা কোশ্চেন এসাস। আরে এসব তোমার ছোট ভাই যেমন কিমরে নিয়ে মজা নেয়, কয়দিন পরে তো তোমার নিয়ে মজা নেবে। 6 মাসে মনে করো আমার চালানো, এটা একটু কষ্ট। আচ্ছা, সো তাহলে মে 16 এর আর কার কোন কোশ্চেনে প্রবলেম আছে? ওকে, সো তাহলে মে 16 এ যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে তো ভালো। এরপরে মে 16 জিসি, মে 16 জিসি তে কার কার প্রবলেম আছে? নাম্বার 4টা দেখো। মে 16 জিসি নাম্বার 4, a hollow plastic sphere and a solid metal sphere with the same diameter are released from rest in vacuum. Okay, তো ভ্যাকিউমের মধ্যে দোনোটাকে রেস্টে রিলিজ করছে। Which of the following will be the same for both spheres after they have fallen through the same height? সেম হাইট নিচে নামলে তাদের কোন জিনিসটা সেম থাকবে, এই ব্যাপারটা জিজ্ঞাসা করলো। তো তাহলে দোনোটার ডায়ামিটার সেম, একটা হলো হলো বল আর একটা হলো সলিড মেটাল স্ফিয়ার। এখন সেম হাইট নিচে পড়বে। তো এখন এখানের মধ্যে দেখো তোমার কি বলছে, তাদেরকে রিলিজ করতেছে। রিলিজ করা মানে ইনিশিয়াল ভেলোসিটি কত হয়? 0 নাকি নাবিল? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0, তো এটা বাদ। অ্যাসেলারেশনটা হলো কনস্ট্যান্ট ভ্যাকিউমে, সো তাহলে এখানে অন্য কোনো হ্যাঁ ভাইয়া। ফোর্স নাই। অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। হাইট সেম, সো তাহলে কোন জিনিসটা সেম থাকবে? ভেলোসিটিটা সেম থাকবে না? ভেলোসিটি। হ্যাঁ তো ভাইয়া। তাহলে আচ্ছা what will be সিটা কেন হলো না একটু বুঝাবা? the resultant force acting on them? সি নাম্বারটা দেখো, এটা ট্রিকি, ভালো কোশ্চেন করছো। এখানের মধ্যে দেখো একটা হলো বল আর একটা সলিড বল। হলো বল আর জি ভাইয়া। সলিড বলের মধ্যে ডিফারেন্স কি? হলো বল হলো যেটা নাকি মাছে দিয়ে ফাঁপা, তাই না? জি ভাইয়া। আর সলিড বল হলো যেটার কি আছে, মাঝে দিয়ে ম্যাটেরিয়াল দিয়ে বানানো। ঠিক আছে, তো তাহলে কার ওয়েট বেশি? ইয়াটা লাইক মানে যেটা ভরা, মানে হলো না যেটা, যেটা সলিড আর কি, এটাই। সলিড স্ফিয়ারের ওয়েট বেশি। তো তাহলে ওয়েটটাই তো একমাত্র ফোর্স যেটা কাজ করতেছে। তো হ্যাঁ হ্যাঁ। তাহলে এই ওয়েট হলো কম, এই ওয়েট হলো বেশি, তো তাহলে তার রেজাল্টেন্ট ফোর্স হলো বেশি, তার রেজাল্টেন্ট ফোর্স কম। তো তাহলে রেজাল্টেন্ট ফোর্স তো সেম না। তো রেজাল্টেন্ট ফোর্স সেম না হইলে অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কেমনে সেম থাকে? লামিয়া বলতে পারবা?
রেজাল্টেন্ট ফোর্স তো সলিড স্ফিয়ারের উপরে বেশি, তাই না? মাত্র তো এটাই বললাম যে সলিড স্ফিয়ারের ম্যাস বেশি, তো তাহলে সলিড স্ফিয়ারের কি হবে? রেজাল্টেন্ট ফোর্স বেশি। তো তাহলে আমি এটাতে বললাম অ্যাসেলারেশন হলো দোনোটার জন্য সেম। হাউ? লামিয়া বলতে পারবা? লামিয়া কি কিছু বলতেছো? ওর মাইকে আমি একটা দুইটা স্পাইক দেখি কিন্তু কিছু শুনি নাই। কিছুই বলেনি। আচ্ছা, সো তাহলে এটা বলতে না পারলে সমস্যা নাই, কিন্তু এরকম জি সেম। তো তাহলে জি সেম, এটাই তো বললাম যে জিটা যে সেম আর অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যে সেম। এটা আমরা বুঝলাম কিভাবে? ব্যাপারটা তোমার কি অ্যান্সার ফলে আছে তো? ফ্রি ফলে আছে, এটা একটা কথা। এখন এখানে তোমার অ্যান্সারটা কিভাবে করতে হবে দেখো লামিয়া। অ্যান্সারটা তুমি এইভাবে করবা, তাহলে আরো সুন্দর সেন্স মেক করবে আর কি। ব্যাপারটা দেখো, দিস ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স, রাইট লামিয়া? hollow ball mass into g. This is the resultant force acting on the hollow ball, and we know any resultant force is equal to ma, right? So তাহলে ma is equal to mg. তো তাহলে mass কাটা, তো তাহলে অ্যাসেলারেশনটা কি g এর সমান। এইখানের জন্য কি? এইখানের তো সলিড বল, তো তাহলে সলিড বলের mass into g। তো এখন this is the resultant force and resultant force is equal to ma। তো তাহলে mass of the solid ball into acceleration is equal to mass of the solid ball into g। তো এখন দেখো অ্যাসেলারেশনটা কিভাবে সেম থাকতেছে, ইভেন দো তার রেজাল্টেন্ট ফোর্সটা বেশি, তার ম্যাসও তো বেশি। সো তাহলে রেজাল্টেন্ট ফোর্সকে যখন নাকি বড় ম্যাসটা দিয়ে ডিভাইড করব, ফাইনালি আমার অ্যাসেলারেশনটা কি আসলো? সেম আসলো। বুঝতে পারলা কি বললাম? আচ্ছা, তো তাহলে এটার জন্য ওকে। এন্ড তোমাদের আসলে জুমে ক্লাস নেওয়া হয়, তাইলে জানি তোমরা আনমিউট করে কথা বলো। তোমরা এত চ্যাটে কথা বলতে কেন পছন্দ করো এটাই বুঝি না। চ্যাটে লিখো, তাইলে পরে আবার প্রাইভেটে, তাইলে জানি ভুল অ্যান্সার হইলে পরে অন্য কেউ না দেখে। আল্লাহ, এখানের মধ্যে অ্যান্সার ভুল গেলে কেউ কিছু এখানের মধ্যে বলবে না। এটা অ্যান্সার ভুল করা নরমাল ব্যাপার, ঠিক আছে? জাস্ট মাইক আনমিউট করে বললে পরে ক্লাসের টাইম গুলো আরো বেঁচে যাবে। আহ আমার নিজেরও নিজের গলা শুনতে ভাল লাগে না, তাইলে পরে বলতে লাগে, বুঝছো সামা? সো এখন এর পরে আর কোন কোশ্চেনের প্রবলেম আছে? মে 16 জিসি রিক্তির কোনো প্রবলেম আছে মে 16 এ? ওকে, সো তাহলে মে 16 জিসি গন। তোমাদের কিন্তু নিজেরা যদি না করে থাকো তাহলে এটার অনেক বড় সড়ো ধরা খাবো তোমাদের পরীক্ষার মধ্যে। তোমাদের অক্টোবর আচ্ছা ভাই, আমি 16 এর 5 নাম্বারটা একটু দেখাবো, মিস আউট হয়ে গেছিল এটা। মে 16 কি জিসি নাকি আইএল? আইএল আইএল এর কত নাম্বার? 6? 5। আচ্ছা 5, সরি 5 নাম্বার। ওকে, এখন এখানের মধ্যে কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এটা দেওয়া, তো বললো এটার করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ কোনটা। জেরিন দেখো তো, ফার্স্টে তুমি ট্যানজেন্ট আঁকো। একদম প্রথমে ট্যানজেন্টের স্টিফনেসটা কি অনেক বেশি, এন্ড কোন ডিরেকশনে? পজিটিভ। এরপরে আর একটু পরে ট্যানজেন্ট আঁকো, স্টিফনেস কি বাড়লো নাকি কমলো? কমছে। কমছে। যত উপরে যাব স্টিফনেস আরো কমবে। একদম ম্যাক্সিমাম হাইটে স্টিফনেস হবে কত? 0 নাকি? 0, হ্যাঁ। তো তাহলে ভেলোসিটি কত? 0। সো তাহলে প্রথমে ছিল ম্যাক্সিমাম পজিটিভ ভেলোসিটি, দেন যত উপরে যাচ্ছে ভেলোসিটি কমতেছে, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি 0, দেন আফটার ক্রসিং দা ম্যাক্সিমাম হাইট আবার ট্যানজেন্ট আঁকো।
হ্যাঁ তখন আবার ওটাই তো, আমি তো অ্যান্সার ডি দিছি, কিন্তু এ কেন হবে? এ দাও অ্যান্সার হ্যাঁ শিওর। মে কি? হ্যাঁ মে 16 আইএল তোমার তাহলে মার্ক স্কিম চেক করতে ভুলেছো, বুঝছো? তুমি জিসিটার সাথে আইএল একটা মিলাইছো, অ্যান্সার ডি দেওয়া। ঠিক আছে, মার্ক স্কিম চেক করতে সমস্যা হয়েছে। এখানে আসলে একটু অনেকগুলা পেপার তো একটা ইয়ারের, তো এর জন্য একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু তাও অ্যান্সার না মিললে পরে তোমারটা তো লজিক্যালি কারেক্ট, তো তাহলে তুমি তখন ইয়ারটা চেক করে নিবা যে জিসি নাকি আইএল সবকিছু ঠিক আছে নাকি, বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, সো তাহলে অ্যান্সার ঠিকই ভাইয়া ছিল। হ্যাঁ বলো। মে 16 জিসি এর সাইড নাম্বারটা একটু বুঝে দিবা? না, বুঝে দিব না। আচ্ছা এখানে 5 নাম্বার। ওকে, কি হয়েছে? A brick of mass 5 kg falls through water with an acceleration of 0.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো তাহলে ওয়াটারের ভিতর দিয়ে সে এত রেটে অ্যাসেলারেট করতেছে, ভালো কথা। তো তাহলে তার কি আছে, রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে তার উপরে নাকি তার উপরে আনব্যালেন্সড ফোর্স জিরো? লামিয়া রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে কোন দিকে? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড, নিচে নামতেছে। সো তাহলে ফলস থ্রু, সো তাহলে নিচে নামতেছে এন্ড ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাসেলারেট করতেছে, তাই তো? সো নিচে নামতেছে এন্ড ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাসেলারেট করতেছে, তো এটা হলো ফার্স্ট জিনিস আমরা বের করলাম। নাও আমাদের কাছে কি চাইছে তারা? আমাদের কাছে তারা চাইছে যে which of the following can be used to calculate the resistive force acting on the brick. ওকে, সো তাহলে রেজিস্টিভ ফোর্স কতটুকু কাজ করতেছে এই জিনিসটা আমাদের কাছে চাইলো। তো এখন এখানে এখানে মধ্যে রেজিস্টিভ ফোর্সের ভ্যালু আমরা কিভাবে বের করব? ওয়েট কত, এমজি নাকি? জি আর উপরে হলো রেজিস্টিভ ফোর্স, রাইট? এখন ওয়েট মাইনাস রেজিস্টিভ ফোর্স করলে আমরা কি পাবো? কোন ফোর্সটা বড় লামিয়া, এটা বলো তো আগে। এমজি। এমজি বড়, সো তাহলে ওয়েট মাইনাস রেজিস্টিভ ফোর্স করলে কি পাবো? একটা রেজাল্টেন্ট ফোর্স পাবো না? জি আচ্ছা, সো তাহলে এই যে আমরা রেজাল্টেন্ট ফোর্সটা পাইলাম, তো এই রেজাল্টেন্ট ফোর্সটা আমাদেরকে কি দিবে? ওয়েট মাইনাস এটা ডিফারেন্স, আর রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু কি? যে কোনো রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন না? জি ওকে, তো যে কোনো রেজাল্টেন্ট ফোর্স হলো মাস ইনটু অ্যাসেলারেশন, সো তাহলে ব্যাপারটা হলো এরকম, দেখো এমজি মাইনাস রেজিস্টিভ ফোর্স যেটা তুমি বের করতে চাও ইজ ইকুয়াল টু এম এ। বুঝতে পারতেছো কি বললাম? জি ভাইয়া। তো এখন রেজাল্টেন্ট ফোর্স কি বলে, রেজিস্টিভ ফোর্সটা বের করবা, সো রেজিস্টিভ ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে? এমজি মাইনাস এম এ, তাই তো? তো এখন জি এখানে থেকে ম্যাস কমন নিয়ে এটা লেখা যায় জি মাইনাস এ। জি লেখা যায়। তো তাহলে এখানের মধ্যে আমরা কাজটা কি করব? আমরা গ্র্যাভিটি আর এই যে আমাদের অ্যাসেলারেশনের এই দুইটার ডিফারেন্স নিব। তো তাহলে ম্যাস ইনটু এই দুইটা অ্যাসেলারেশনের ডিফারেন্স কোন অপশনের মধ্যে নেওয়া? এ এ। তো তাহলে পরে এখানের জন্য আমাদের অ্যান্সারটা কি হবে? এ। বুঝতে পারছো? জি আচ্ছা, এরপরে আল্লাহ। ওকে, সো এরপরে মে 16 জিসি তে আর কার কোনটায় প্রবলেম আছে? মে 16 জিসি তে আর কারো কোনটায় প্রবলেম আছে?
তোমাদের কিন্তু থার্সডের এক্সামে সব রিজনিং সহ অ্যান্সার লিখতে হবে। মানে এই থার্সডে টেস্টের মার্কস তোমাদের প্যারেন্টস এর কাছে যাবে। বুকলেট দেওয়ার পর ফার্স্ট টেস্ট তোমাদের। আচ্ছা, সো মে 16 এটা কোনটা শুভাশিস? মে 16 এখানে তো জিসি হইতে পারে, আইএল হইতে পারে, তো এটার জন্য তোমার আইএল একটা আইএল এরটা 4 6 8 9 ফোন নাম্বারের প্রবলেম কি হয়েছে এখানে? 4 মিলিমিটার এক্সটেন্ড করলে কতটুকু এনার্জি স্টোর হয়? 4 মিলিমিটার এক্সটেন্ড করলে কতটুকু এনার্জি স্টোরড হয়? এই ট্রায়াঙ্গেলের এরিয়া, এটা নিয়ে কি সমস্যা? ও আচ্ছা, মানে আনসারটা মিলি নাই তাই। এটার সাথে এখানে 10 টু দি পাওয়ার -3 আছে, এটা দেখতে হবে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? ও হাফ ইন্টু 4 ইন্টু 400 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সেটা করলে পরে কত আসে? 4 ইন্টু 400 হলো 1600, 1600 ডিভাইডেড বাই 1000 হলো 1.6, 1.6 এর হাফ কত? 0.8। তো 0.8 হবে, এটা হবে মনে হয়। ও হ্যাঁ বুঝছি। তো এরপরে 4 এর পরে 6 নম্বরের এখানে কি সমস্যা বলো? 6 নম্বরের এখানে কি প্রবলেম? মানে মানে এখানে বুঝতে পারছেন, এখানে এ এন্ড ডি, মানে এখানে ডি হলো কেন, এ হলো না কেন, এটা বুঝি। আমি এইটা দিছিলাম পরে। এ দিছিলা, ওকে। হুম তুমি ফার্স্টে তোমার মেইন দুইটা ফোর্স দেখো, T1 এখানে, T2 হলো এখানে। এখন তুমি নিজে বলো রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে কাজ করবে? মানে প্যারালোগ্রাম ড্র করব, তারপরে ওটা যে ডিরেকশনে যায়, মানে সেন্টার দিয়ে যাবে মাঝখান দিয়ে, যেটা বুঝি। প্যারালেলোগ্রাম ড্র করবো। করবে, ওকে। তো এখন মানে এটা ওই মানে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে ওই লাইন ড্র করে দেব। এটা না দেখ রেজাল্টেন্ট বেটা ফোর্স? সিএল লগে মিলে। এটা কি রেজাল্টেন্ট ফোর্স? হ্যাঁ। এটা হয় না? হ্যাঁ হ্যাঁ তো তাহলে রেজাল্টেন্ট ফোর্স ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কোনটায় দেওয়া? ও নিচেরটা দাও তো, হ্যাঁ ওই ডি তে। তো তাহলে অ্যান্সার হবে ও। এটা ডি। ও আচ্ছা, আমি ভাবছি। ঠিক আছে, এরপর বুঝছি ভাই। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কি বলছে? A car travels at a speed of 20 meter per second due east. তো ফার্স্টে যাচ্ছে ইস্টে, কততে? 20 মিটার পার সেকেন্ডে। Then turns around, travels at a speed of 40 meter per second due west. After যাচ্ছে হলো 40 মিটার পার সেকেন্ড ওয়েস্টে, ওকে। Taking the direction due east as positive, so তাহলে ইস্ট হলো পজিটিভ, ওয়েস্ট হবে তাহলে কি নেগেটিভ। নেগেটিভ হবে। এখন তুমি নিজে বলো ফার্স্টে চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল না? হ্যাঁ হ্যাঁ। তো এখন ফাইনাল ভেলোসিটিটা কি তোমার নেগেটিভ না? ফাইনালি যাচ্ছে কোথায়? সো ফাইনাল ভেলোসিটি হলো তোমার -40, এটা হলো ডিফারেন্স আর মাইনাস। আর ইনিশিয়াল ভেলোসিটি হলো তোমার +20। সো তাইলে পরে তোমার -40 মাইনাস +20 করলে কত হয়? চেঞ্জ ইন ভেলোসিটি হলো ও আচ্ছা, হ্যাঁ -60 মিটার পার সেকেন্ড। -60 আছে দুইটা অপশনে, তো -60 আছে দুইটা অপশনে। এখন তোমার চেঞ্জ ইন স্পিড, স্পিডে কি আর ডিরেকশন যায় আসে? না না না, স্পিডে জাস্ট তুমি ডিফারেন্স নিবা। ফাইনাল হলো 40, ইনিশিয়াল হলো 20, তো ডিফারেন্স কত? 20 আসে। 20, 40 - 20 করলে 20, সো তাহলে তাহলে এ হবে না? হ্যাঁ। ভাই 6 নাম্বারটা আবার আচ্ছা, বুঝাইতে পারবা? ওই শুভাশিসের 6টা। কি হয়েছে 6 নম্বরে?
এটা যদি ডি নাম্বার হইতো তাহলে এই ফ্রেমটা এমনি এমনি ঘুরতো না, এমনি এমনি কেন ঘুরতো? কারণ এটা তো মানে বাম দিকে একটা রেজাল্টেন্ট ফোর্স ক্রিয়েট করতেছে। রেজাল্টেন্ট ফোর্সটা আমি ব্লু কালার দিয়ে ড্র করছি, টি, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। হ্যাঁ, কিন্তু ইয়া অ্যারোটা দেখো, T2 এর অ্যারো এক সাইডে, T1 এর অ্যারো এক সাইডে। এখানে তোমাদেরকে একটা জিনিস আমি শিখাইছিলাম, মনে আছে? যে ভেক্টরের as long as you keep the length and the direction fixed, তুমি ভেক্টরকে একটা থেকে এক জায়গায় তুলে আরেক জায়গায় এরকম প্লেস করতে পারবা। যে এখানের মধ্যে দেখো, এই যে T1 টা ডিরেকশন দেখো কোন দিকে, এদিকে না? ডিরেকশন কি কোনো চেঞ্জ করছে? না, তো তাহলে এখানের মধ্যে T1 এর ডিরেকশন চেঞ্জ করে নাই, ঠিক আছে, T1 এর ডিরেকশন চেঞ্জ করে নাই, ঠিক আছে। A, B আর D, এই তিনটাতে T1, এটাতেও সবগুলাতে T1 এর ম্যাগনিটিউডও ফিক্সড, ডিরেকশনও ফিক্সড। ওকে, এখানের মধ্যেও ম্যাগনিটিউডও ফিক্সড, ডিরেকশনও ফিক্সড। কিন্তু তোমার এখানের মধ্যে কাজটা কি, যখন নাকি আমরা এখানের জন্য কি আঁকি, রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশনটা আঁকবো, আমাদের T1 T2 কিন্তু প্রত্যেকটাতেই কারেক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা, কোনোটাতেই ভুল নাই, জাস্ট রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশনে হলো সমস্যা। ওকে, রেজাল্টেন্ট হ্যাঁ, ফোর্সের ডিরেকশনটা কোনটাই ঠিক আছে শুধু, শুধু ডিতে। তাহলে ওইটার জন্য অ্যান্সার হবে ডি। আচ্ছা, সো এরপরে শুভাশিসের এরপরে 9 নাম্বারের এখানে কি সমস্যা? A football is kicked across a football pitch with an initial vertical component of u. So initial vertical velocity হলো u. The ball lands back on the pitch after a time of flight t second. তো তাহলে time of flight হলো t. Which of the following equations can be used to determine t? তো এখন এখানের মধ্যে দেখো, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি হলো উপরে, তো তাহলে পরে অ্যাসেলারেশন হলো মাইনাস জি, নাকি শুভাশিস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সো এখন আমরা যদি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আর হাইট নিয়ে কাজ করে h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার্ড, রাইট? এটি ওটা তো এখন যেই হাইট থেকে তুমি কিক করছো ওই হাইটে ফেরত আসতেছো, তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? 0। 0 হবে। ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি হলো u, টাইম হলো t, প্লাস হাফ ইনটু a হলো নেগেটিভ যে মাইনাস জি ইনটু টি স্কোয়ার্ড। তো এখন এখানে থেকে টাইমটাকে সাবজেক্ট করো, তো দেখো তো কি হয়, হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউটি, আচ্ছা ইউটি, সো তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে, 2u বাই জি, নাকি? ও হ্যাঁ এটা হ্যাঁ এগুলা ইকুয়েশন, এগুলা কোয়েশ্চেন এখনো যদি প্রবলেম ফেস করো, তোমার কিন্তু অবস্থা ভালো না। হ্যাঁ তোমার এটা তাড়াহুড়া করে M1 এর কি অনেকগুলো অবস্থা, M1 তাড়াহুড়ো করে পারো? এই অবস্থা দেখে তো হ্যাঁ মনে হ্যাঁ হয় না যে M1 ও পারো। M1 কই করতেছো? হ্যাঁ এখনো শুরু করে নাই, মানে শুরু করবে, শুরু করবে। M1 এখনো শুরু করে নাই, ভালো, ঠিক আছে। তো তাহলে এটা গেল মে 16 আইএল। তো এখন মে 16 জিসি তে সমস্যা, আর লামিয়া অক্টোবর 16 এর এমএস পাচ্ছ না খুঁজে। অক্টোবর 16 তো ইয়েতেই আছে, ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরেই আছে লামিয়া। ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরে খুঁজছিলা নাকি অন্য জায়গায়? শাওন নোটসে ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরে সবগুলো এরকম সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, বুঝছো? অক্টোবর 16 এ পাবা। আমি দেখা দিতেছি, অক্টোবর 16 ডাউনলোড করে দেখাবো নি কোনটা কোনটা। ওকে, অক্টোবরের 6 আর 7 সাইম আর রেয়ার প্রবলেম দেখাবো নি ওগুলা। ওকে, সো এখন শুভাশিসের জিসির ফোন নাম্বার এটা দেখে নেই। এটা জিসির ফোন নাম্বার, এটা অলরেডি দেখাইছি, এটাতে লামিয়ারও প্রবলেম ছিল। তো এখন এখানের মধ্যে আমরা এটা করছি যে এটা কি, না এটা নাবিলের সমস্যা ছিল। আমার ছিল। হ্যাঁ, আচ্ছা
তো এটা দেখে নিও। তো এরপরে এখন অক্টোবর 16, ওকে। এটার আর 6 7 এর প্রবলেম। এটার 1 নাম্বার কোশ্চেনটা বুঝি নাই। 1 নম্বরের কোশ্চেন বুঝো নাই? ক্যান only be used with a scalar quantity, মানে জিনিসটাই বুঝো না। মিটার, এটা ডিস্টেন্সের ইউনিট হইতে পারে, ডিসপ্লেসমেন্টেরও হইতে পারে। তো তাহলে ডিসপ্লেসমেন্ট তো হলো ভেক্টরের জন্য, ডিসপ্লেসমেন্ট হিসেবে যখন ইউজ করব তখন সে ভেক্টর রিপ্রেজেন্ট করতেছে, ডিসটেন্স যখন রিপ্রেজেন্ট করতেছি তখন সে স্কেলার রিপ্রেজেন্ট করতেছে। সো অনলি স্কেলার হইলো, হয় নাই। মিটার পার সেকেন্ড, এটা স্পিডও রিপ্রেজেন্ট করতে পারে, ভেলোসিটিও রিপ্রেজেন্ট করতে পারে। সো তাহলে এটা রিপ্রেজেন্ট করতে সময় ভেক্টর, স্পিড রিপ্রেজেন্ট করতে সময় স্কেলার। তো তাহলে অনলি স্কেলার হইলো, হয় নাই। মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কার জন্য? অ্যাসেলারেশনের জন্য। এটাতে তো স্কেলার নাই, এটা তো কি ভেক্টর কোয়ান্টিটি। তো তাহলে পরে এটাও হবে না, শুধু সেকেন্ড হুইচ ইজ আ ইউনিট অফ টাইম, সেই শুধু স্কেলার। বুঝতে পারছো? জি ভাই। And এখানের মধ্যে তো তোমাদের রিজনিং সহ দেওয়া, অক্টোবরের মার্কস স্কিমে সুন্দর মতো রিজনিং সহ তোমাদের মার্কস স্কিমটা দেওয়া। আচ্ছা 6 7 এ তাহলে বলতে গেলে তো দেখা যাচ্ছে সবারই প্রবলেম, সাইমার প্রবলেম, আমারও ভাইয়া। ওকে। কোশ্চেন নাম্বার 6। আচ্ছা, তো এখন কি বললো দেখি। বলতেছে এই 6 7 এর জন্য এই গ্রাফটা ইউজ করতে। The force extension graph for a wire is shown when a force of F1 is applied across the ends of the wire, an extension of E1 is produced. Okay, তো ফোর্স যখন F1, এনার্জি তখন কি কি বলে এক্সটেনশন তখন কি E1। এখন ব্যাপারটা সাইমা, তুমি যে জিনিসটা মিস করছো আমি বুঝছি। তুমি দেখো এটা কি লিনিয়ার পোর্শন? F1 আর E1 পর্যন্ত কি গ্রাফটা লিনিয়ার ছিল? লিনিয়ার তো ছিল না। সো whenever you will try, হ্যাঁ, whenever you will try to do what, whenever you will try to use the formula of elastic potential energy which is equal to half into force into extension, তো এটা করলে তুমি কি দেখো তো টোটাল যে এনার্জি স্টোর করতেছে ওটাকে কি অ্যাকচুয়ালি বের করতে পারলা? না ভাইয়া। তুমি আন্ডার এস্টিমেট করতেছো না, তুমি এরিয়া বের করছো মাত্র এতটুকু নাকি? whenever you are using half into force into extension, you are leaving out the area above this। এই যে এই গ্রিন পোর্শনের এরিয়াটা কি তুমি কনসিডারেশনেই নাও নাই। তো তাহলে কি তুমি ওয়ার্ক ডানটাকে ওভার এস্টিমেট করছো নাকি আন্ডার এস্টিমেট করছো? আন্ডার। আন্ডার এস্টিমেট করছো। সো তাহলে ওয়ার্ক ডানটাকে যদি আন্ডার এস্টিমেট করে থাকো, সো তাহলে অ্যাকচুয়াল ওয়ার্ক ডানটা কি হবে? হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশনের থেকে বেশি হবে না? হ্যাঁ, গ্রেটার বি হবে। বুঝতে পারছো এখন? জি ভাইয়া। নাবিল বুঝতে পারছো ভুলটা কোথায় হ্যাঁ হইতেছিল ভাইয়া। তোমাদের? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো তাহলে এইটা গেল আমাদের কথা। এই যে এখানের মধ্যে দেখছো কত সুন্দর রিজনিং দিয়ে দিয়ে যে অন্যগুলা কেন হয় নাই। একটু রিজনিং তাদেরটা অন্যরকম, বাট বুঝার ট্রাই করতে হবে আর কি। ওকে, সো এরপর 6 নাম্বার দেখি। আচ্ছা 6 তো দেখলাম, 7 নাম্বার দেখি কি বলতেছে। এখন এটা মুছে দেই। আচ্ছা, তো কি বললো 7 নাম্বারে? It can be deduced from the graph that up to force F1 the material is what? F1 পর্যন্ত ম্যাটেরিয়ালটা কি ব্রিটেল? ব্রিটেল তো জীবনেও না, সে তো প্লাস্টিক ডিফরমেশন দেখাইতেছে। ব্রিটেল ম্যাটেরিয়াল জীবনেও কি করবে না? প্লাস্টিক ডিফরমেশন দেখাবে না। ইলাস্টিক ম্যাটেরিয়াল, সে তো তখনও ইলাস্টিক আর প্রপার্টি ধরে রাখতে পারে নাই, সে ইলাস্টিক লিমিট ক্রস করে ফেলছে না সাইমা? জি ভাইয়া, সি হবে। ওই তো ইলাস্টিক লিমিট এক্সিড করে গেছে, এতটুকু পর্যন্ত তো বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন ব্যাপারটা দেখো, তোমাদেরকে যখন নাকি আমি এই দুইটা প্রপার্টির কথা জিজ্ঞাসা করছিলাম, একটা হলো মেলিয়েবল আর একটা হলো ডাকটাইল। ওকে, এখন মেলিয়েবল আর ডাকটাইল এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? যে একটা ম্যাটেরিয়াল মেলিয়েবল মানে কি, একটা ম্যাটেরিয়াল ডাকটাইল মানে কি? লাবিবা মনে আছে?
এখানেও লার্জ প্লাস্টিক ডিফরমেশন শো করবে, এখানেও লার্জ প্লাস্টিক ডিফরমেশন শো করবে, which is being shown over here, যে এখানের মধ্যে অনেক বড় একটা প্লাস্টিক ডিফরমেশন শো করতেছে, যে টাফ ম্যাটেরিয়ালের বিহেভিয়ার। ওকে, সো ডাকটাইল এর মেলিয়েবল ম্যাটেরিয়াল দোনোটাই টাফ ম্যাটেরিয়াল হয়, কিন্তু তোমার এখানের মধ্যে দোনোটা লার্জ প্লাস্টিক ডিফরমেশন শো করতেছে, দ্যাটস ভেরি গুড। বাট দুইটার মধ্যে আমাদের সবচেয়ে বড় ডিফারেন্সটা কি? মেলিয়েবল ডিফরমেশন এটা কখন হবে সাইমা? যখন নাকি কম্প্রেসিভ স্ট্রেস তুমি অ্যাপ্লাই করবা। মেলিয়েবল ম্যাটেরিয়াল কি করবে? ইট ইজ or it will show large plastic deformation under which type of stress? Compressive stress। যে malleable material কে কি বলো? Can be hammered into thin sheets, এমন বলো না সাইমা? জি ভাইয়া। তো তাহলে এখানের জন্য তোমার মনে রাখতে হবে যে এটা কিসের জন্য? কম্প্রেসিভ স্ট্রেস। ওকে, আর ডাকটাইলটার জন্য কেন? কোন ফোর্স? টেনসাইল। ওকে, এখন তুমি দেখো তো তোমার এই গ্রাফে কোনো ইন্ডিকেশন কি দেওয়া যে ফোর্সটা কেমন টাইপের ফোর্স অ্যাপ্লাই করতেছে? টেনসাইল ফোর্স নাকি কম্প্রেসিভ ফোর্স? কোনো কথা বলা আছে এখানে? না ভাইয়া। আচ্ছা, সো তাহলে কোনোটা বলা নাই দেখে এখানের মধ্যে ফর শিওর আমরা বলতে পারবো না যে এটা অ্যাকচুয়ালি কি করতেছে। এটা অ্যাকচুয়ালি আমাদের কম্প্রেসিভ নাকি মেলিয়েবল শো করতেছে, এই জিনিসটা আমরা এখানের মধ্যে বলতে পারবো না। সো তাহলে মেলিয়েবল হইতে পারতো, এখানে মেলিয়েবল এন্ড টাফ দোনোটাই কারেক্ট হয়, কিন্তু মেলিয়েবল আমরা কেন বলতে পারলাম না? বিকজ আমাদের এটা কি কম্প্রেসিভ নাকি টেনসাইল ফোর্স এটা আমাদেরকে স্পেসিফাই করে দেওয়া নাই। সো তাহলে মেলিয়েবলটাকে বাদ দিয়ে আমরা অ্যানসারটা কি দিব? টাফ। বুঝতে পারছো? জি ভাইয়া। নাবিল বুঝছো কি বললাম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন করি, লাইক এখন যদি আরেকটা অপশন থাকতো, যদি ডাকটাইল থাকতো এন্ড কোয়েশ্চেনে তোমার লাইক টেনসাইল স্ট্রেংথের লাইক কিছু একটা দিয়ে থাকতো, তখন কি আমরা মেলেবল আর ডাকটাইলের মধ্যে কোনটা নিতাম? টেনসাইলের কথা এরকম গ্রাফে যদি বলা থাকে তো তাহলে পরে তখন ডাকটাইলেরটা নিতাম। আচ্ছা বুঝছি। ঠিক আছে, বিকজ ডাকটিলিটি আমাদের টেনসাইল ফোর্সের সাথে রিলেটেড। বুঝছি। আচ্ছা, সো এখন শুভাশিসের 2 নম্বরে এই অক্টোবরেরটায় শুভাশিস। ওকে, সো তাহলে a free body force diagram can be used to represent the forces acting on a body. Wow, তাই which of the following should not appear on the free body force diagram for a block sliding down a slope? তো একটা ব্লক আর মনে করো যে একটা বক্স একটা স্লোপ দিয়ে স্লাইড করে নিচে নামতেছে। This is the box. Okay, this is the box. Now it is sliding downwards. তো এখন কোন ফোর্সটা এই ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা উচিত না? এখানের মধ্যে দেখো নরমাল রিঅ্যাকশন ফোর্স গ্রাউন্ড অ্যাপ্লাই করতেছে বক্সের উপর, ওয়েট আর্থ এক্সার্ট করতেছে বক্সের উপর, ফ্রিকশন সারফেস এক্সার্ট করতেছে বক্সের উপর। আর এটা কি? হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যান ইম্পোস্টার অ্যাসেলারেশন অফ দ্য ব্লক। এটা কি কোনো ফোর্স হইলো? না। সো তাহলে দিস উইল বি দ্য অ্যানসার। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, হ্যাঁ সাপোজ এরকম একটা কোয়েশ্চেন আসলো, তো এটার রিজনিংটা লিখবো কেমনে? লাইক ওই যে এখানের মধ্যে এক্সার্ট কে রিজনিংটা লিখবা করতেছে যে এগুলো এখানের মধ্যে যে অ্যাসেলারেশন অফ ব্লক, দিস ইজ নট আ ফোর্স। সো ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে শুধু ফোর্স রিপ্রেজেন্ট করা হয়, তো তাহলে অ্যাসেলারেশন অফ দ্য ব্লক আসবে না এই ডায়াগ্রামের মধ্যে। আচ্ছা ওকে, আচ্ছা, সো লামিয়া তুমি যে মার্কস স্কিম পাও নাই, তো তাহলে তোমার জন্য আমি অ্যানসার গুলি বলে দেই কোন অপশনের অ্যানসার কি, কোন কোশ্চেনের অ্যানসার কি। ওকে, তুমি দেখো তোমার অ্যানসার গুলি মিলছে নাকি, যেটা মিলে না ওটা বলো, তাহলে ওইটা প্রবলেম আছে তোমার, ওটা সলভ করব। ওকে, সো লামিয়া দেখো কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার কি? বি। কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসার ডি। কোশ্চেন নাম্বার 3 এর অ্যানসার এ। কোশ্চেন নাম্বার 4 এর অ্যানসার এ। কোশ্চেন নাম্বার 5 এর অ্যানসার সি। কোশ্চেন নাম্বার 6 এর অ্যানসার বি। 7 এর অ্যানসার ডি, এটা তো সলভই করলাম। কোশ্চেন নাম্বার 8 এর অ্যানসার ডি।
Question number 9 এর answer C and question number 10 এর answer C. অ্যান্সার গুলাকে মিলছে লামিয়া? ভাইয়া 4 আর 5 মিলেনি। 4 আর 5 মিলে নাই। ওকে, ফোন নাম্বার দেখি কি বলতেছে। আচ্ছা, এই মিটিং এ টাইম 1 মিনিটের কাছাকাছি আছে, তো আমরা নেক্সট মিটিংটা স্টার্ট করি, দেন ওখানে শুরু করব। সাইমা ওইদিন বলছে যে টাইম শেষ হয় না কেন, এর জন্য গুফা লাগছে, আবার 40 মিনিট টাইম লিমিট দিয়ে দিছে। আচ্ছা, সো লামিয়ার কোয়েশ্চেন নাম্বার 4 আর 5 এর অ্যান্সার মিলে নাই। ওকে, সো 4 আর 5 এর অ্যান্সার গুলো আমরা চেক করি কোনটা কি হচ্ছে। ওকে, নাও সি হোয়াট ইজ হ্যাপেনিং। The diagram is taken from multi-flash photograph of an object falling in a vertical plane. Okay, vertical plane দিয়ে এরকম অবজেক্ট পড়তেছে। এখন লামিয়া, তুমি একটা ব্যাপার খেয়াল করো যে হরাইজন্টাল ডিসটেন্স যে কভার করবে, এখানের মধ্যে কি বলতেছে, প্রত্যেকটা ইমেজ এখানের মধ্যে, লামিয়া ব্যাপারটা কনসেপ্টটা বুঝো ফার্স্টে, যে মাল্টিফ্ল্যাশ ক্যামেরাতে আর মাল্টিফ্ল্যাশ একটা ফটোগ্রাফে আমাদের যে পজিশন গুলি দেখে, এগুলা কি প্রত্যেকটা কিন্তু ইকুয়াল টাইম ইন্টারভাল পর পর, বুঝছো? প্রত্যেকটা কি দেখায়, ইকুয়াল টাইম ইন্টারভাল পর পর তাদের ছবিগুলো আমরা পাই। তো তাহলে ফার্স্টে সে ছিল এখানে ভার্টিক্যাল পজিশন আমরা দেখতেছি, এরপরে সে ভার্টিক্যালি একটু নিচে নামছে, যে লাইন এটা বেশি মোটা, এরপরে সে ভার্টিক্যালি একটু নিচে নামছে, এরপর সে ভার্টিক্যালি আরেকটু নিচে নামছে, আস্তে আস্তে ভার্টিক্যাল সেপারেশনটা দেখো তো, ইন এভরি ফটোগ্রাফ the vertical separation is increasing. So vertical separation increase করা মানে কি, যত টাইম যাচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি তত বাড়তেছে নাকি? জি ভাইয়া। তো তাহলে ভার্টিক্যাল ভেলোসিটি ইনক্রিজিং কোন কোন অপশনে আছে? অপশন এ তে আছে, অপশন সি তে আছে। ইন দ্য সেম ওয়ে, এখন যদি আমরা হরাইজন্টাল মোশনের ব্যাপারটা চিন্তা করি, তো তাহলে এখানের মধ্যে কি, ইনিশিয়ালি সে এখানে ছিল, এতটুকু ডিসটেন্স কভার করছে ফার্স্ট ফটোগ্রাফের সময়, আস্তে আস্তে হরাইজন্টাল সেপারেশন কি হইতেছে, বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। তো তাহলে এটার জন্য আমাদের হরাইজন্টাল ভেলোসিটি কি হবে, ডিক্রিজিং নাকি? তো হরাইজন্টাল ভেলোসিটি ডিক্রিজিং আছে এটাই আর এটাই। তো তাহলে কোনটায় দুটোটা অপশন মিলে গেছে, এ নাম্বারে, এর জন্য অ্যানসার হবে এ। বুঝতে পারছো এখন? জি ভাইয়া। ওকে, তো তাহলে এরকম ভাবে আমাদের অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার 5 এরটাও মিলে নাই। আচ্ছা, সমস্যা নাই। তো কোশ্চেন নাম্বার 5 এর এখানে কি বললো দেখি। A force of 4, কি বলে, a force F applied to a box causing the box to move along a horizontal surface. আচ্ছা, so এখন which of the following would produce the most work done by force F on the box for a given horizontal displacement? এখন কোনটার জন্য আমাদের ওয়ার্ক ডানের ভ্যালু সবচেয়ে বেশি হবে? আচ্ছা, কোনটার জন্য আমাদের ওয়ার্ক ডানের ভ্যালু সবচেয়ে বেশি হবে, ওই জিনিসটা জিজ্ঞাসা করছে। মোস্ট ওয়ার্ক ডান ফর আ গিভেন ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট দোনোটার জন্য সেম। এখন হরাইজন্টালি মুভ করবে নাকি লামিয়া? জি ভাইয়া। তো হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট তুমি ধরলা এস। ওকে, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট এস, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট এস, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট এস, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট এস। এখন ডিসপ্লেসমেন্টটা হরাইজন্টাল, সো তাহলে ওয়ার্ক ডানটা কে করতেছে? হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স নাকি? জি ভাইয়া। সো তাহলে প্রথমটার জন্য হরাইজন্টাল কম্পোনেন্ট কত? f cos 45। এর পরেরটার জন্য কত? f cos 60। এর পরেরটার জন্য কত? f cos 30। এর পরেরটার জন্য কত? f cos 45। cos এর অ্যাঙ্গেল যত বাড়ে ভ্যালু তত কমে না? জি ভাইয়া। তো তাহলে সবচেয়ে কম অ্যাঙ্গেল কার? 30 ডিগ্রি। সো তাহলে তার জন্য হরাইজন্টাল কম্পোনেন্টের ভ্যালু কি হবে, সবচেয়ে বেশি হবে? জি। তো তাহলে এটার জন্য ফোর্স এর ভ্যালু বেশি, ডিসপ্লেসমেন্ট সেম, সো তাহলে ওয়ার্ক ডান বেশি। বুঝতে পারছো? জি ভাইয়া।
ওকে, সো তাহলে এইগুলা হলো আমাদের অ্যান্সার। তো এরকম ভাবে কিন্তু এই যে তোমাকে যেমন ভাবে বললাম, তুমি আমাকে থার্সডেতে এমন ভাবে অ্যান্সার গুলি ব্যাক দিবা। কি বলবা? তুমি বলবা যে এখানে সি অ্যান্সার তুমি কেন দিলা? বিকজ এফ cos 30 has the maximum horizontal component value। কেন? বিকজ cos এর থিটার ভ্যালু যত বাড়ে ওভারঅল ভ্যালু তত কমে যায়। তো তাহলে থিটার ভ্যালু যার যত কম তার জন্য আমি কম্পোনেন্টের ভ্যালু তত বেশি পাবো, এরকম। বুঝতে পারছো? তুমি কি ওরাল নিবা? তোমাদের রিজনিং খাতায় লিখতে হবে। ও, ওকে, সো তাহলে এটা গেল অক্টোবর 16। তো এরপরে jan 17। আচ্ছা, jan 17 এ শুভাশিসের প্রবলেম 5 নাম্বার 6 নাম্বার। ওকে, একটা সেকেন্ড ভাই, আমার 9 নাম্বারে না, অক্টোবর 16 9 নাম্বারে বি আর সি এর ভিতরে একটা কনফিউশন ছিল, ছোট মানে ইয়া করতে পারতেছিলাম না অ্যাজাম্পশন। an object of radius r and mass m falls through air of viscosity eta, the terminal velocity is v। তো weight is equal to drag force, তো mg is equal to 6 pi r eta v। okay, for this equation to apply, which of the following assumptions is not correct? তো এখন এই অ্যাজাম্পশনটা আমাদের কি? এটা কি আমাদের স্টোকস ল না? হ্যাঁ, এটাতে স্মল স্কয়ার হওয়া লাগবে না? হ্যাঁ, তো স্মল স্ফিয়ার তো কারেক্ট অ্যাজাম্পশন, ল্যামিনার ও ফ্লো ও কারেক্ট অ্যাজাম্পশন, আপথ্রাস নেগলিজিবল, এখানে আমরা আপথ্রাস ধরতেছি এটাও না। কারেক্ট। তাহলে হ্যাঁ ইনকারেক্ট অ্যাজাম্পশন তো এইটা যে স্পিড বেশি, তো স্পিড বেশি হলে তো টার্বুলেন্ট হবে, ল্যামিনার না। তো হ্যাঁ হ্যাঁ, ইনকারেক্টটাই সরি সরি। অ্যাজাম্পশনটা বলতে বলছে। ওকে, সো এখন jan 17 কোশ্চেন নাম্বার 5 and 6। সো jan 17 কোশ্চেন নাম্বার 5 and 6 এর জন্য এই ইনফরমেশন আছে। এই কোশ্চেনটা ভালো, সুন্দর কোশ্চেন শুভাশিস। এখানের মধ্যে কাজটা কি আমরা দেখি। ফার্স্ট অফ অল বলতেছে যে কোশ্চেন নাম্বার 5 আর 6 এর জন্য এই ইনফরমেশন নিয়ে কাজ করবা। দেখি তারা কি বলতে চাইতেছে। Two groups of students were asked to carry out an experiment to determine the acceleration of free fall। এগুলো আমরা অ্যাকচুয়ালি রিলায়েবিলিটি, ভ্যালিডিটি এই ব্যাপারগুলো পরে দেখব, তাও তোমাদেরকে এখনের জন্য বলে রাখতেছি আসলে ব্যাপারগুলো কেমন কি হয়। ওকে, আচ্ছা, সো তাহলে বলতেছে কি প্রত্যেকটা ও গ্রুপ। ভাই, এটা তো আমারও প্রবলেম ছিল। হ্যাঁ, তুমি দিছিলা ছবি, মনে আছে। হ্যাঁ হ্যাঁ। তো এখন each group repeated their experiments 3 times to check their results। ওকে, দোনোটা গ্রুপে কি করছে, তারা এক্সপেরিমেন্টটা রিপিট করছে রেজাল্ট গুলা চেক করার জন্য। ওকে, তো এরপরে কি, in each experiment a steel ball fell through a height of just under 1 meter and the time taken for the ball was measured। তো তাহলে টাইম টেকেনটা মেজার করছে আর কি। তো এখন বললো কি, গ্রুপ 1 used a stopwatch to measure the time। ওকে, তো তাহলে গ্রুপ 1 কি করছে, স্টপওয়াচ ইউজ করে টাইম বের করছে। আর গ্রুপ 2 লাইট গেটস ইউজ করছে টু কানেক্টেড টু আ ডেটা লগর টু মেজার দ্য টাইম। তো এখন কারা ভালো মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছে, আর কারা মোর রিলায়েবল মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছে? দেখো তো শুভাশিস, স্টপওয়াচ দিয়ে জাস্ট 1 মিটার হাইট কিন্তু এত বেশি না, ঠিক আছে? যারা শর্ট তাদের জন্য অন্য কথা, কিন্তু 1 মিটার হাইট এটা কি ফল করতে আমাদের কি হয় না, বেশি টাইম নেয় না। সো তাহলে আমাদের তো স্টপওয়াচ অন অফ করতে করতে কি একটা সার্টেন রিঅ্যাকশন টাইম পাস হয়ে যায় না? পাস হয়ে যায়, হ্যাঁ। তো তাহলে এই যে 1 মিটার সে ফল করবে, স্টার্ট অফ ফলের সময় তার একবার রিঅ্যাকশন টাইমের কাহিনী, ড্রপ যখন করলো তখন বন্ধ করতে সময় আবার রিঅ্যাকশন টাইমের কাহিনী। তো তাহলে কি এই জায়গায় আমাদের এত শর্ট হাইটের জন্য আমরা যদি স্টপওয়াচ দিয়ে কি করতে চাই, আমরা যদি স্টপওয়াচ দিয়ে টাইমটা রেকর্ড করতে চাই, তো তাহলে এটা কি রিলায়েবিলিটিটা কমে যায় না? যে আমাদের এত আনসার্টেনটি থাকবে যে স্টপওয়াচ অন অফ করতে করতেই, অন করতে সময় একবার, অফ করতে সময় একবার কি হবে, রিঅ্যাকশন টাইমের ব্যাপারটা কনসিডারেশনে নিতে হবে। সো ফর দ্যাট শর্ট অ্যামাউন্ট অফ হাইট আমাদের রিলায়েবিলিটিটা কি গ্রুপ 1 এর জন্য কমে গেল, বিকজ তারা হিউম্যান রিঅ্যাকশন টাইমের ইফেক্টটা আন্ডারে ইফেক্টেড হবে। কিন্তু লাইট গেট আর ডেটা লগার যেখানে ইউজ করা হয়েছে তারা কি
ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ডিরেক্টলি রিডিং নিবে, সো তাদের স্যাম্পলিং রেট তো আরো ভালো। তাদের তো স্যাম্পলিং হ্যাঁ। রেট ভালো মানে কি বেশি রিডিং নিতে পারে অল্প টাইমের মধ্যে। তো তাহলে তাদের কি করতে ও হবে না, হিউম্যান রিঅ্যাকশন টাইমের ব্যাপারটাকে এটা নিয়ে চিন্তা করা লাগবে না। সো তাহলে কনসিডার তাদের করা লাগে না। মোর রিলায়েবল। ওকে, সো তাহলে এটা হলো রিলায়েবিলিটি বেশি, বিকজ সফিস্টিকেটেড মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছে, এটা হলো নট রিলায়েবল। বুঝতে পারলা কি বললাম নাবিল? হ্যাঁ ভাইয়া। ওকে, সো নাও এখানের মধ্যে দেখো 5 নম্বরে আগে কি বলছে, রিলায়েবিলিটি ভ্যালিডিটি পরে আসবে। 5 নম্বরে কি বলছে দেখি, দ্য স্টুডেন্টস মেজার দ্য হাইট দ্য বল ফেল ইউজিং আ মিটার রুল। আচ্ছা, এইখানে একটা ব্যাপার খেয়াল করো, তোমাদের তো স্কেল তো দেখছো তোমরা, মিটার রুলও দেখছো, তোমাদেরকে ক্লাসে দেখানো হয়েছিল যে রিঅ্যাকশন টাইমের এক্সপেরিমেন্ট আমরা করছিলাম। কিন্তু এটা তো লাভিবারও কাজে লাগবে, কয়দিন পর তো তোমার পরীক্ষা আছে এমনিই, আর দেখছো তুমি অলরেডি। তো তাহলে এই হলো তোমার 1 সেন্টিমিটার, ঠিক আছে? 1 সেন্টিমিটারের মধ্যে একটা নরমাল রুলারের মধ্যে 1 সেন্টিমিটারের মধ্যে কয়টা ডিভিশন থাকে? 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম থাকে না ডিভিশন গুলা? সাইমা বলো তো, 0 সেন্টিমিটার 1 সেন্টিমিটারের মধ্যে এরকম ডিভিশন থাকে স্কেলে? জি ভাইয়া। ওকে, তো তাহলে এরকম যদি ডিভিশন থাকে, তো তাহলে বলো যে সবচেয়ে ছোট এই লেন্থ সে কতটুকু বের করতে পারবে? একটা ডিভিশন কত রিপ্রেজেন্ট করে? 10টা ডিভিশন রিপ্রেজেন্ট করে, 10 ডিভিশনস রিপ্রেজেন্ট হোয়াট? 1 সেন্টিমিটার। তো তাহলে একটা ডিভিশন কত রিপ্রেজেন্ট করে? 1/10 সেন্টিমিটার। 0.1। ভেরি গুড, 0.1 সেন্টিমিটার। সো তাহলে তুমি যখন নাকি কি করবা, তুমি যখন নাকি একটা মিটার রুল দিয়ে রিডিং নিবা, তখন তুমি কত ডেসিমাল প্লেসে রিডিং পাবা? 1 ডেসিমাল প্লেস অফ আ সেন্টিমিটার। বুঝতে পারলা কি বললাম? জি ভাইয়া। এখানের মধ্যে 3টা জিনিস আমি দেখাবো ফার্স্টে। একটা হলো সেন্টিমিটারের জন্য দেখাইছি, এটাকে বলা হয় রেজোলিউশন, বুঝছো? রেজোলিউশন অর লিস্ট কাউন্ট, এটা লিখে দেই। মিটার রুল, এগুলো আমাদের ইউনিট 3 এর পড়া, এগুলো খুবই ইন্টারেস্টিং। জাস্ট কোয়েশ্চেন কোর্সও দেখে তোমাদের এটা পড়াই দিচ্ছি আর কি, এমনিতে এটা ইউনিট 3 এর জন্য রেখে দিতাম। লিস্ট কাউন্ট অর রেজোলিউশন মানে কি, দ্য স্মলেস্ট ডিভিশন ইন আ মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, যে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট সবচেয়ে ছোট কত একটা ভ্যালু ডিটারমাইন করতে পারে। সো মিটার রুলের জন্য এটা কত? 0.1 সেন্টিমিটার। মানে সেন্টিমিটার থেকে যদি মিটারে নেই, এটা কত হবে? 0.001 মিটার নাকি? আর যদি মিলিমিটারে হ্যাঁ রাখি, দেন 1 ও মিলিমিটার। আচ্ছা সেন্টিমিটার থেকে মিটারে নিলে কি ডিভাইডেড বাই 100, তো 0.1 ডিভাইডেড বাই 100 করলে কত হবে? 0.001 হবে না? হ্যাঁ বুঝা। জি। ওকে, সো এখন দেখো এ নাম্বারে বলছে কি 85 সেন্টিমিটার, দ্যাটস রং। যদি এক্স্যাক্টলি 85 সেন্টিমিটারও হয়, হ্যাঁ, তোমাদেরকে রুলগুলা বলি ব্যাপারটা কি হয়। যদি এক্স্যাক্টলি 85 সেন্টিমিটারও হয়, ইট মাস্ট বি রিপ্রেজেন্টেড অ্যাজ 85.0 সেন্টিমিটার। তাহলে পরে আমরা বুঝবো যে এটা কি দিয়ে মেজার করা হয়েছে, মিটার রুল দিয়ে মেজার করা হয়েছে। তো তাহলে এখানে 85 সেন্টিমিটার ডেসিমাল প্লেসে কোনো রিডিং নাই, সো তাহলে এ নাম্বার আমাদের অ্যান্সার হবে না। বুঝতে পারলা কি বললাম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন মিটারে সে রিডিং দিছে বি নাম্বারে, কত দিছে? 0.85 মিটার। কিন্তু মিটারে দিলে পরে কত ডেসিমাল প্লেস পর্যন্ত রিডিং দিবে? 3 ডেসিমাল প্লেস পর্যন্ত রিডিং দিবে না? সো তাহলে যদি এক্স্যাক্টলি 0.85 মিটারও হয়, তাকে লিখতে হবে কত? 0.850 মিটার। যে থার্ড ডেসিমাল প্লেস পর্যন্ত তাকে যাইতেই হবে। ওকে, ও এইভাবে করে ঠিক আছে। রিপ্রেজেন্ট করতে হয়। সো তাহলে ফর দ্যাট রিজন দ্য অ্যান্সার উইল বি হোয়াট? সি। ওই সি নাম্বারটা হবে। হ্যাঁ নাবিল বুঝতে পারছো কেন? হ্যাঁ ভাইয়া।
আর এগুলা জিনিস আমরা ল্যাবে আরো ডিটেইল ওয়েতে করব, তো এগুলা নিয়ে টেনশন করার কিছু নাই। ওকে, সো ফার্স্ট অফ অল এই জিনিসটা আমরা দেখলাম যে মিটার রুল দিয়ে রিডিং নিতে সময় সেন্টিমিটারে রিডিং দিলে কত ডেসিমাল প্লেসে রিপ্রেজেন্ট করবে, মিটারে রিপ্রেজেন্ট করলে কততে, মিলিমিটারে রিপ্রেজেন্ট করলে কততে। তো এগুলা জিনিস দেখে নিলাম, ভালো কথা। এখন ব্যাপারটা কেমন কাজ করব 6 নম্বরে দেখো, ফার্স্টে আমরা রিলায়েবিলিটির ব্যাপারটা নিয়ে বলে ফেলছি যে গ্রুপ 1 একটা রিলায়েবল না। তো তাহলে গ্রুপ 1 একটা রিলায়েবল না হলো অপশন এ তে আর সি তে, নাকি? হ্যাঁ হ্যাঁ। আর গ্রুপ 2 একটা রিলায়েবল কোনটায়? শুধু অপশন সি তে। তো এখানের মধ্যে অলরেডি এটা আমাদের বাদ পড়ে যাইতেছে, যে এ নাম্বার অপশন বাদ, এখানে তো ভুল, এটাতে ভুল, সো তাহলে অ্যান্সার হবে কি সি। আর ভ্যালিডিটির ব্যাপারটা কি হয়? ভ্যালিডিটির ব্যাপারটা হয় যে তোমার এই যে তুমি কি করতেছো, তোমার এক্সপেরিমেন্টের বাকি যেই ভ্যালুগুলি আর বাকি যেই প্রসিডিওরটা কি করতেছো, তুমি এক্সপেরিমেন্টটাকে রিপিট করতেছো। দোনোটা গ্রুপে কি করছে, 3 বার করে রিপিট করছে তাদের রেজাল্ট চেক করার জন্য। সো তাহলে তারা ওখানের মধ্যে কি রাখতেছে, ভ্যালিডিটিকে ইনট্যাক্ট রাখতেছে, কিন্তু রিলায়েবিলিটিতে কে পিছায় যাচ্ছে? গ্রুপ 1। কেন? বিকজ গ্রুপ 1 কি করতেছে না, সফিস্টিকেটেড মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছে না। তাদের হিউম্যান রিঅ্যাকশন টাইমের অনেক বড় একটা কি আছে, লিমিটেশন আছে, যে তারা স্টপওয়াচ দিয়ে যে মেজার করবে, তো এত অল্প হাইট নিচে নামতে নামতে স্টপওয়াচ অন অফ করতে করতেই টাইম শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? তো তাহলে জন্য বুঝছি ভাই। এটা আমাদের অ্যান্সার হবে, 6 এর অ্যান্সার হবে সি। সাইমা বুঝতে পারছো অ্যান্সার? আচ্ছা, সাইমার 8 নম্বরে জি প্রবলেম। ভাইয়া। ওকে, আচ্ছা সাইমা বুঝতে পারছো তুমি এখানের মধ্যে কি করছো। আচ্ছা, ব্যাপার না, এগুলা ভুল হয় 7 মাঝে মাঝে। নাম্বারটা বি, 7 নাম্বারটা বি আসে না? হ্যাঁ, 7 এর অ্যান্সার বি। ঠিক আছে। ওকে, সো এখন সাইমা যে ভুলটা করছো, তুমি এখানে এটা ডায়ামিটার কম, ঠিক আছে, এটা ডায়ামিটার কম দিয়ে তুমি ওখানের মধ্যে তোমার যেই ব্যাপারটা কানেকশন করতে হবে, তোমাকে ব্যাপারটা বলি, বড় ক্যালকুলেশন দিয়ে শো করাই যায়, কিন্তু তোমাদেরকে বলছিলাম প্রপোর্শনালিটির ব্যাপারটা অলওয়েজ ফোকাসে রাখতে। দেখো কিভাবে করি। A uniform rod is found to balance a pivot when a pivot is placed at the midpoint O. So এটা হলো ইউনিফর্ম একটা রড, যে সেম ম্যাটেরিয়াল দিয়ে বানানো, সব জায়গায় ডাইমেনশন সবকিছু সেম, তো তাহলে একদম মিড পয়েন্টে তার সেন্টার অফ গ্র্যাভিটি তো ওখানে। আচ্ছা, এখন the rod is replaced with one made from two different materials. একটা এন্ড একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো, আরেকটা এন্ড আরেকটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো। ওকে, the right hand half নিউ রড, যার ডেনসিটি হলো ডাবল, কি তার ডেনসিটি হলো ডাবল, কিন্তু তার ডায়ামিটার হলো হাফ, বাট হাফ দ্য ডায়ামিটার অফ দ্য লেফট হ্যান্ড হাফ অফ দ্য রড। ওকে, তো তাহলে এইটার জন্য নাকি সাইমা, রাইট হ্যান্ড এটা না, রাইট হ্যান্ড সাইডের নতুন রড। জি ভাইয়া। আচ্ছা, তো এখন একটা রডের ভলিউম কেমন হয় দেখতে, একটা রড দেখতে কেমন, সিলিন্ড্রিক্যাল শেপ না? জি ভাইয়া। তো এখন একটা সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি? পাই আর স্কয়ার এইচ। ওকে, তো এখন এখানের মধ্যে হাইট তো না, দূরে এটা কি করলাম। আচ্ছা, তো এখন এখানের জন্য হাইট or length of the rod fixed, নাকি দোনোটার জন্য লেন্থ সেম না? দোনোটা রডের জন্য তো আমাদের লেন্থ সেম। ওকে, দোনোটা রডের জন্য আমাদের লেন্থ সেম, সো তাহলে ভলিউমের সাথে ডায়ামিটার বা ভলিউমের সাথে রেডিয়াসের কানেকশনটা কি? ডিরেক্টলি প্রপোর্শনাল, নাকি? সো তাহলে তার ডায়ামিটার যেহেতু হাফ, সো তাহলে ভলিউম কত টাইমস হবে বলো তো সাইমা? কি বললা? ডায়ামিটার হাফ হয়ে গেছে না, রাইট হ্যান্ড সাইডের জন্য তো ডায়ামিটার হলো অর্ধেক, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইডের জন্য ডায়ামিটার হলো অর্ধেক, সো তাহলে ডায়ামিটার যদি হাফ হয়ে যায়, সো তাহলে ভলিউম কত টাইমস কমবে?
1/4 1/4 হয়ে যাবে না? সো ভলিউম হয়ে গেল 1/4 আর ডেনসিটি হলো ডাবল। এখন মাস ইজ ইকুয়াল টু কি? মাস ইজ ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম। তো ডেনসিটি হলো ডাবল কিন্তু ভলিউম হয়ে গেছে কত? 1/4। তো তাহলে মাস হয়ে গেল কত? রো ভি বাই 2। তো তাহলে এই পাশের মাস হলো এম আর এই পাশের মাস হলো কি? রো ভি আর এই পাশের মাস হলো কি? রো ভি বাই 2। তো কোন পাশের মাস বেশি? পয়েন্ট ওর কোন সাইডে মাস বেশি? লেফটে লেফটে মাস বেশি। সো তাহলে তোমার ব্যালেন্স করার জন্য কোন জায়গায় প্লেস করতে হয় পিভটটা বলো তো? লেফটে লেফটে প্লেস করতে হয় না কি? নরমালি যে কোনো একটা কিছুকে ব্যালেন্স করার জন্য কোন জায়গায় পিভটকে প্লেস করতে হয়? তার ডানে আর বামে, উপরে আর নিচে সব জায়গায় যেন ওয়েটটা কি থাকে, ওর ম্যাসটা কি থাকে, ইকুয়ালি সেন্টার অফ থাকে। গ্র্যাভিটি ওইটাই। সো তাহলে এখানের জন্য আমাদের কি হবে? The center of gravity will be shifted towards the left side of O because greater mass এর দিকে এদিকে শিফট হবে। বুঝতে পারছো? জি ভাইয়া তো তাহলে এটার জন্য অ্যান্সার হবে কি বি, টু দ্য লেফট অফ ও। কেন? বিকজ এই ওয়ার্কিংটা করে তুমি দেখাবা যে কি জিনিস, রাইট হ্যান্ড সাইডেরটার ডেনসিটি ডাবল কিন্তু ভলিউম তো 1/4 হয়ে গেছে। সো তাহলে ম্যাস হয়ে গেল ওভারঅল হাফ। সো হাফ ম্যাস বেশি নাকি নরমাল ওই এম ম্যাসটা বেশি? তো লেফট সাইডের ম্যাস বেশি। তো তাহলে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি উইল বি শিফটেড টুয়ার্ডস লেফট। ওকে। সো তাহলে এটা গেল আমাদের জ্যান 17 এর 8 নাম্বার। আমার একটু 9 নাম্বারটা দেখো একটু। হ্যাঁ 9 নাম্বারটা এই যে বলো, তুমি হ্যাঁ নিজেই বলো। 9 এর এটা আর ডিটা একটু ডিফারেন্সটা বুঝাও তো, লাইক প্যাস লাগাই দিছি একটু। আচ্ছা, এখানের মধ্যে তোমার concrete is used in both the spans and the supporting column in a bridge. ওকে, স্প্যান এই যে পদ্মা সেতুর বারবার যে বলে এত নাম্বার স্প্যান পদ্মা সেতুতে বসাইছে, এত নাম্বার স্প্যান বসাইছে, এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলা হলো পিলার, কতগুলো হলো সাপোর্টিং কলাম থাকে, এগুলা হলো পিলার গুলা ব্রিজের। এন্ড এই পিলার আর পিলারের মাঝখানে কি করে? স্প্যান দিয়ে তাদেরকে কানেক্ট করে দেয়। ওকে, এখন ব্যাপারটা তুমি চিন্তা করো কি হয় আসলে। তোমাকে একটা নরমাল একটা ব্রিজ এঁকে আমি দেখাই। অর সাপোজ তুমি জাস্ট এই জিনিসটা, এই ব্যাপারটা দেখলে তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। মনে করো এখানে হলো দুইটা সাপোর্ট আছে। তুমি ওই নরমালি এরকম কার্ডবোর্ড পাওয়া যায় না নাবিল? ওই কার্ডবোর্ড হ্যাঁ ভাইয়া একটা এরকম দুইটা সাপোর্টের উপরে এমনি করে প্লেস করলা। হ্যাঁ, কার্ডবোর্ড এরকম প্লেস করলা। এখন তুমি কার্ডবোর্ডের উপর দিয়ে কোন একটা অবজেক্ট এরকম মুভ করে নিয়ে যাইতেছো, আর কার্ডবোর্ডের উপরে জাস্ট সিম্পলি কি করলা, একটা অবজেক্ট তুমি প্লেস করলা। কার্ডবোর্ডের উপর একটা অবজেক্ট প্লেস করছো, কার্ডবোর্ডটা একটু বাঁকা যায় না, এমন হয়ে যায় না? হ্যাঁ আচ্ছা, এই যে কার্ডবোর্ডটা এমন হয়ে যায়, তো তখন এখানে কি করতেছে? কম্প্রেস টেনশন, করতেছে। এইদিকে টেনশন কাজ করতেছে এইদিকে, ঠিক আছে? আচ্ছা এইদিকে টেনশন কাজ করতেছে যে দুইটা এন্ডকে যে এরকম নরমালি সে এরকম হরাইজন্টাল ছিল, হেভি একটা অবজেক্ট দেওয়াতে সে এরকম বাঁকায় গেছে। তো দুইটা এন্ডে দুইটা যে সাপোর্ট আছে, ওই দুইটা সাপোর্ট থেকে তো তাকে ধরে রাখতেছে। সো ওইদিকে কি করতেছে? টেনশন কাজ করতেছে। আর এই ব্রিজেরও তো তাহলে এরকম একটা টেন্ডেন্সি থাকবে যে ব্রিজের উপর দিয়ে এত হেভি লরি ট্রাক এইসব যখন নাকি যাবে, তখন ব্রিজও কি করে, ব্রিজের ওই স্প্যানটা এরকম বাঁকায় যায়, বুঝছো? ব্রিজের এরকম স্প্যান এমন বাঁকায় যায়। সো তাহলে স্প্যানের এইদিকে কি করে? টেনশন কাজ করে, ঠিক আছে? আর এই ব্রিজটা যেন একদম ভেঙে নিচে না পড়ে যায়, এর জন্য কি দেওয়া হয়? সরি, এর জন্য কি দেওয়া হয়? সাপোর্টিং কলাম গুলি দেওয়া হয়। তো সাপোর্টিং কলাম গুলোর উপরে ফোর্স কোন দিকে অ্যাক্ট করতেছে? ডাউনওয়ার্ড। যে ডাউনওয়ার্ড। সাপোর্টিং হ্যাঁ কলাম গুলাকে কম্প্রেস করতেছে, ঠিক আছে? সাপোর্টিং কলাম গুলা কম্প্রেসিভ ফোর্স উইথস্ট্যান্ড করতেছে, কম্প্রেসিভ স্ট্রেস উইথস্ট্যান্ড করতেছে তারা।
আর স্প্যান গুলা কি করতেছে, তারা টেনশন ফোর্স উইথস্ট্যান্ড করতেছে। ওকে, তো স্প্যান গুলা টেনশন ফোর্স ও টেনসাইল স্ট্রেস উইথস্ট্যান্ড করে, আর সাপোর্টিং কলাম গুলি কম্প্রেসিভ ফোর্স উইথস্ট্যান্ড করে। ওকে, এতটুকু তো বুঝলা নাকি, কে কোন হ্যাঁ ফোর্স ভাইয়া। উইথস্ট্যান্ড করে। এখন এইখানে আমাকে অ্যান্সারে হেল্প করবা সাইমা। ওকে, সাইমা এখানের মধ্যে বলো, তুমি অ্যান্সার তো কি দিছো, ডি দিছো না? জি ভাইয়া। হ্যাঁ, কেন দিছো ডি? কারণ কংক্রিট থেকে শুধু কম্প্রেশনেই উইথস্ট্যান্ড করতেছে তাই। কনক্রিট তো তোমার ইয়েতেও দিছে, স্প্যানেও দিছে, এই যে বলছে না, concrete is used in both spans and the supporting columns in a bridge. So তাহলে টেনশন ফোর্সে ওইখানে টেনসাইল স্ট্রেস সহ্য করতে পারবে না বলেই তো নিচে কংক্রিট দিছে আবার নিচে সাপোর্টের জন্য। কনক্রিট দেয় না, স্টিল দিছে, স্টিল। তুমি স্টিল বলতে যা কনক্রিট বলতেছো বারবার, ঠিক আছে? রিইনফোর্স করার জন্য স্টিল শুদ্ধ দিছে যে the spans need to be reinforced with steel. তো তাহলে কনক্রিট দোনোটার জন্যই আছে। হ্যাঁ, আচ্ছা নাবিল দেখো, তোমাকে বলি, কনক্রিট ইউজ করছে সাপোর্টিং কলামের জন্য, কনক্রিট ইউজ করছে স্প্যানের জন্য। ওকে, এখন স্প্যানের জন্য কনক্রিট একা এনাফ না, স্প্যান কি ফোর্স পায়, টেনসাইল ফোর্স পায়। তো স্প্যানের জন্য কনক্রিট একা এনাফ না, এর জন্য তাকে আরো স্ট্রেংথেন করার জন্য কি দিয়ে রিইনফোর্স করতেছে, স্টিল দিয়ে রিইনফোর্স করতেছে। ওকে, এখানে স্টিল দিয়ে রিইনফোর্স করার রিজনিংটা বুঝাই দিল কি, যে কনক্রিট টেনসাইল ফোর্স এত ভালো উইথস্ট্যান্ড করতে পারে না, তো তাহলে তার স্ট্রেংথটাকে বাড়ানোর জন্য সাথে কি করা হয়েছে, স্টিলকেও ইনকর্পোরেট করা হয়েছে। বুঝতে পারলা? তো তাহলে কনক্রিট একা স্প্যানে ইউজ করলে পরে সে টেনশন ফোর্সটা এত ভালো উইথস্ট্যান্ড করতে পারতো না, তো তখন ভেঙে পড়ার চান্স ছিল। সো তাহলে ব্রিজটা যেন ভেঙে না পড়ে, তো এর জন্য স্প্যানের মধ্যে কি করা হয়েছে, সাপোর্টিং আরেকটা ম্যাটেরিয়াল হিসেবে স্টিল দেওয়া হয়েছে। তো তাহলে স্টিল এন্ড কনক্রিট টুগেদার উইথস্ট্যান্ডস দ্য টেনসাইল ফোর্স। কিন্তু সাপোর্টিং কলামে কোনো স্টিল দেওয়া লাগে নাই। তো তার মানে কি, কনক্রিট একাই সাপোর্টিং কলামের কম্প্রেসিভ স্ট্রেসটাকে উইথস্ট্যান্ড করতে পারে। বুঝতে পারলা? হ্যাঁ, তাহলে কনক্রিট একাই সাপোর্টিং কলামের কম্প্রেশনটাকে উইথস্ট্যান্ড করতে পারে, কিন্তু সে একা টেনশনটাকে উইথস্ট্যান্ড করতে পারতো না দেখেই তার সাথে আরো স্টিলকেও ইনকর্পোরেট করা লাগছে। তো তাহলে এটার জন্য অ্যান্সার হবে কি, ডি। সাইমা বুঝতে পারছো তুমি যে কনক্রিট বারবার ভুলে স্টিলের কথাটা রিইনফোর্স করতেছে স্টিল দিয়ে। ওকে, কনক্রিট হ্যাঁ ওটাই বলতে গেছিলাম। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, সো তাহলে এটা গেল আমাদের জেন 17 এর কোশ্চেন নাম্বার 9। এই কোশ্চেনটা, এগুলা কয়টা কোশ্চেন একটু ইন্টারেস্টিং। আরেকটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনটা তোমাদেরকে দেখাবো, এটা একদিন মকে দেওয়ার পরে তোমাদের দেখবো ব্যাপারটা কেমন, কতটুকু বুঝলা, এরপরে ওটার অ্যান্সারটা বলবো, এটা খুবই মজা পাবে অ্যান্সারে। ওকে, সো এখন মে 17 এর সুভাষিসের প্রবলেম হলো 5 আর 6 এ। মে 17 এটা আমাদের কি হয়েছে এখানে 5 আর 6 এ? 5 নম্বরে কি প্রবলেম? শুভাশিস, ভাইয়া মানে ওইটা একটু বলবো, মানে কেমনে করছিলাম, মানে একটু দেখাইতাম তোমাকে। মানে করছি, দুটোই করছি। তুমি বলো কি মানে করছো, ওইটা একটু মুখেই বলো। এটা কি দাও তোমাকে, কি দাও এটা বলো। ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া চাইছে, কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসেলারেশন। এখন ভেলোসিটি টাইম acceleration গ্রাফ চাইছে। থেকে অ্যাসেলারেশন কেমনে পাবা? ওই যে গ্রেডিয়েন্টটা মানে বের করছি। গ্রেডিয়েন্টটা বের করছো। গ্রেডিয়েন্টটা, তো তাহলে গ্রেডিয়েন্ট বের হ্যাঁ। করলে পরে এখানে প্রবলেমটা কোন জায়গায় হওয়ার কথা তুমি বলো, যে কোনো দুইটা টাইম বলো, যে এই দুইটা টাইম নিয়ে
আর এই দুইটা পয়েন্ট নিয়ে আমি গ্রেডিয়েন্ট বের করব, যে কোনো দুইটা টাইম। ভাই আমি একটা পয়েন্ট নিচ্ছি 0 2 নিছিলাম, মানে 2 যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে, যেটা টাইম অ্যাক্সিস, যেটা টাইম অ্যাক্সিস একটা জায়গায় ইন্টারসেক্ট করলো না, ওই পয়েন্টটা নিচ্ছি। আর হ্যাঁ, কোনটা নিচ্ছি? -15 4। ওকে, হ্যাঁ, সো এইটা আর এইটা, তাই তো? -15 4। হ্যাঁ হ্যাঁ ভাই। ওকে, সো তাহলে এটা Last হলো আমাদের ফাইনাল পয়েন্ট y2, কি বলে x2 y2, ও এটা নিচ্ছি x2 y2, এটা হলো আমাদের x1 y1। তো y1। এখন এখানের মধ্যে কি সমস্যা? গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু y2 minus y1 ডিভাইডেড বাই x2 minus x1। তো এখন এখানে জানি y2 কত? y2 হলো -15, y1 কত? 0, x2 কত? 4, 4 x1 কত? 2। 2 তো তাহলে -15 ডিভাইডেড বাই 2 করলে পরে কত আসে? -7.5। 7.5 বি আসছে। ও জানি না কেন দাঁড়ালাম, কেন কি নিয়ে দাঁড়াইছিলাম, বুঝছি এটা এমনিই করছি এটা পুরা। এরপরে 6 আর নম্বরে কি সমস্যা? 6 নাম্বার তো কি টোটাল ডিসটেন্স বলো, এখানের মধ্যে একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে, তুমি ডিসটেন্স কেমনে বের করবে? হ্যাঁ হ্যাঁ। ও মানে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, মানে কি বলে, এরিয়া না area বের under the করলে curve। তুমি সুবাত ইকুয়েশন দিয়েও করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, এটা হ্যাঁ। কিছুই যায় আসে না। এখানের মধ্যে তোমার ইনিশিয়াল ভেলোসিটি হলো 15 মিটার পার সেকেন্ড, অ্যাসেলারেশন তুমি এখানে থেকে বের করছো -7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তারপরে তোমার 4 সেকেন্ডে টোটাল টাইম হলো 4 সেকেন্ড। তো এখন তাইলে তোমার ফাইনাল ভেলোসিটি আছে না আমাদের? ফাইনাল ভেলোসিটিও আছে, তোমার -15 মিটার পার সেকেন্ড। তো এখন চারটা ইনফরমেশন তুমি জানো, যে কোনো সুবাত ইকুয়েশন ইউজ করে ডিসপ্লেসমেন্টটাকে সাবজেক্ট করে ডিসপ্লেসমেন্ট বের করবা। আচ্ছা, ও ঠিক আছে, বুঝছি। আচ্ছা, চাইছে তো ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট তো 0 হওয়ার কথা। তো ডিসপ্লেসমেন্ট 0, এখানে ডিসটেন্স আসবে আর কি, যে আমাদের আচ্ছা, ওখানে ইয়ে করা লাগবে, যে পজিটিভ অ্যাক্সিসে মানে ভাই যত এখানে যে ডিসটেন্স কভার করবে, নেগেটিভ অ্যাক্সিসে হ্যাঁ ওই ডিসটেন্স ওরকম। কভার করব। মানে ভাই এখানে ডিসটেন্স বলতে কি ওরা ডিসপ্লেসমেন্টই বের করতে বলছে এখান থেকে, না, যে তোমার সুপারটি কোশ্চেন অ্যাপ্লাই করতেছে। এই যে 1/2 * 2 * 15, তো হ্যাঁ এক ডিরেকশনে 15 মিটার, আবার নামতে সময় সেম 15 মিটার। তো তাহলে টোটাল ডিসটেন্স কভারড কত কত হবে? 30 মিটার। ও 30 মিটার, এটাই আসছে, বুঝছি ভাই। এত আচ্ছা, সংক্ষেপে করছি, নিজেই কনফিউজ হয়ে গেছি নিজের ওয়ার্কিংস নিয়ে। তারপরে এই মে 17 আর কারো কোনো কনফিউশন আছে? 10 নম্বরে কারেক্ট ফর দ্য মোশন অফ দ্য অবজেক্ট, মানে বুঝতেছি না, মোশন জিনিসটা ভুলে গেছি কি, মানে বুঝতে কনস্ট্যান্ট রেজাল্টেন্ট ফোর্স। তো রেজাল্টেন্ট ফোর্স কনস্ট্যান্ট মানে কি? রেজাল্টেন্ট ফোর্স হলো ফিক্সড, মানে অ্যাসেলারেশন হলো ফিক্সড। রেজাল্টেন্ট ফোর্স কনস্ট্যান্ট মানে অ্যাসেলারেশন কনস্ট্যান্ট। তো একটা কনস্ট্যান্ট অ্যাসেলারেশনের অবজেক্টের জন্য কোন গ্রাফটা কারেক্ট? ডি নাম্বারটা। এ নাম্বারে কি দিছে? ডিসটেন্স টাইম গ্রাফে স্ট্রেট লাইন, which means velocity constant. velocity constant মানে acceleration 0, কিন্তু এটা তো না, একটা তো রেজাল্টেন্ট ফোর্স আছে, তো তাহলে এটা হবে না। ওকে, হ্যাঁ। তারপর এখানের মধ্যে acceleration ভার্সেস ডিসটেন্স গ্রাফ, এখানের মধ্যে কি দিছে? acceleration ভার্সেস ডিসটেন্স গ্রাফের মধ্যে তোমার ডিসটেন্স যত বাড়তেছে acceleration তত বাড়তেছে, এটা acceleration তো কনস্ট্যান্ট, তো তাহলে ডি নাম্বারও হবে না, ডি নাম্বার বাদ। ওকে, এরপরে তোমার সি হইতে পারে, বি হইতে পারে, বি কেন বাদ দিলা? হ্যাঁ ভেলোসিটি, ও সরি ভি, হ্যাঁ ভি হবে, মানে বি হবে। বি হবে অ্যানসার? আমি তো বলি না বি হবে অ্যানসার, অ্যানসার তো সি। ভেলোসিটি ভেলোসিটি টাইম গ্রাফে একটা স্ট্রেট লাইন গ্রাফ, সো Accelerated অ্যাসেলারেশন কনস্ট্যান্ট।
তো এটা হলো আমাদের রাইট অ্যান্সার, এটা নিয়ে সমস্যা নাই, সি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু বি তুমি কেন বাদ দিবা, কেন ডিসকার্ড করবা বি? ভেলোসিটি ডিসটেন্স টাইম গ্রাফ অ্যাক্সেলারেশন দেয় না। ভেলোসিটি ডিসটেন্স টাইম গ্রাফ, ওইটাই তো, এটা অ্যাক্সেলারেশন ভেলোসিটি দেয় না। ডিসটেন্স গ্রাফ, টাইম এখানে কোথায়? ও নাই নাই, ভেলোসিটি টাইম গ্রাফ অ্যাক্সেলারেশন দেয়। সো তাহলে তোমার ভেলোসিটি আর ডিসটেন্সের গ্রাফে কেমন হবে দেখতে? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as অর ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2as প্লাস ইউ স্কয়ার। তা এখন তাহলে তুমি y অ্যাক্সিসে কি প্লট করতেছো, ভি স্কয়ার প্লট করতেছো নাকি শুধু ভি? ভি। তো তাহলে y অ্যাক্সিসে ভি আর x অ্যাক্সিসে হলো ডিসপ্লেসমেন্ট। তো তাহলে তোমার গ্রেডিয়েন্টটা কি হবে? গ্রেডিয়েন্টটা এখানের মধ্যে ভেরিয়েবল একটা গ্রেডিয়েন্ট হবে, যে তোমার এমন গ্রাফ y স্কয়ার ইজ ইকুয়াল টু x গ্রাফ। তো y স্কয়ার ইজ ইকুয়াল টু x গ্রাফ দেখতে কেমন হয়? এরকম গোল করে ঘোরানো উপরে। এরকম হয় y স্কয়ার ইজ ইকুয়াল টু x গ্রাফ। হ্যাঁ। ঠিক আছে, তো তাহলে এখানে স্ট্রেট লাইন দেখাইছে, তো তাহলে পরে এটা ভুল, তো অ্যানসার হবে সি। আচ্ছা। ওকে, সো মে 17 এরপরে জিসি, এটা আমাদের লাস্ট ইয়ার, তো এই কয়টা ইয়ারের উপরে পরীক্ষা হবে। সো মে 17 জিসিই, দেখি মে 17 জিসিই তে ওয়েট, তুমি আমারে 178 পর্যন্ত সলভ করতে বলছো, এটা তো ঠিক না। ওই তো আমরা সলিউশন তো এতটুকু করতে পারলাম এর জন্য আর কি। আচ্ছা। তো মে 17 জিসিই 9 10। ওকে, 9 নম্বরে কি হয়েছে? এখানে তোমরা কি ক্লাস লেকচার কি ফলো করো? ক্লাস লেকচারে এখানে তো জেরিনকে নিয়ে ওই দিন তো আমরা এক্সপ্লেনেশনে বারবার করে বলতেছিলাম যে লিফটে উপরে উঠতে সময়, অ্যাসেলারেট করতে সময় কেমন ফিল হয়, নিচে নামতে সময় কেমন ফিল হয়, ওইসব জিনিস নিয়ে জিজ্ঞাসা করছিলাম একদম শুরুর দিকে, যে আ পারসন স্ট্যান্ডস অন বাথরুম স্কেলস ইন আ স্টেশনারি লিফট। তো লিফট হলো স্টেশনারি, তো তাহলে বাথরুম স্কেলে আমাদের কিসের রিডিং আসবে? ওয়েটের রিডিং আসবে। ওকে, the lift begins to move upwards with an constant acceleration. So উপরের দিকে কি করতেছে শুভাশিস? হ্যাঁ ভাই, মানে মিস করছি, আরেকবার বলো তো। মানে কেটে কেটে আসলো ভয়েসটা। লিখা কি আছে? the lift begins to move upwards হ্যাঁ হ্যাঁ, মানে with a উপরের দিকে গেছে। constant acceleration. তো তাহলে resultant হ্যাঁ, force এখানে কত? আর resultant force কোন 0। দিকে? মানে ও কনস্ট্যান্ট বলছে তো, তাহলে উপরের দিকে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন বলছে, তো constant acceleration মানে resultant force হলো উপরে। তো তাহলে উপরের দিকে। হ্যাঁ, মানুষটার উপরে ফোর্স কি কি কাজ করে? নরমাল রিঅ্যাকশন ফোর্স ফ্রম দ্য স্কেল আর আর ওয়েট। হ্যাঁ, তো এখন সিন্স দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ আপওয়ার্ড, দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ গ্রেটার দ্যান ওয়েট, নাকি? হ্যাঁ, তো এখন সেটা তোমার বলছে। বাথরুম স্কেলের মধ্যে আর যে কোনো এরকম ওয়েট মেশিনের মধ্যে কিসের রিডিং অ্যাকচুয়ালি পাই আমরা? ওই যে কি বলে নরমাল রিঅ্যাকশনের যেটা, মানে নরমাল এক্সার্ট রিঅ্যাকশন করতেছে। ফোর্সের রিডিং পাই। তো তাহলে এখানে আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্সের রিডিংটা ওয়েটের থেকে বড়, তো তাহলে বাথরুম স্কেলের রিডিংটা কি হবে? বাড়বে না? ও হ্যাঁ, অবশ্যই বলবে। বাড়বে, বাট ও বেড়ে নরমাল, কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, ও আচ্ছা, হ্যাঁ, তার মানে ইনক্রিজ একটা মানে বাট দেন, যে ফার্স্টেই অ্যাসেলারেট করে যে একটা রিডিং বাড়াইলো, দেন ওই ইনক্রিজড রিডিং এ কনস্ট্যান্ট একটা রেটে সে উপরে উঠবে। আটকে থাকবে। হ্যাঁ, ও আচ্ছা, তো তাহলে বুঝছি। ইনক্রিজ বাট দেন রিমেইন কনস্ট্যান্ট। তো তাহলে 9 নম্বরের অ্যানসার হবে কি? এ। ও এরপরে আচ্ছা, হ্যাঁ, 10 নম্বরে কি? on a guitar two strings are tightened to the same tension, তো ফোর্সের ভ্যালু সেম, the diameter of one string is double the diameter of the other. তো ডায়ামিটার ডাবল মানে এরিয়া কত? ডায়ামিটারের সাথে এরিয়ার কানেকশন কি? হ্যাঁ হ্যাঁ, ডায়ামিটার যদি ডাবল হয় আচ্ছা, এরিয়া কি হবে? ডি স্কোয়ার, যেহেতু মানে ডায়ামিটার স্কোয়ার, তাহলে এটা 4 হয়ে যাবে, ডি টু 4 দি পাওয়ার টাইমস 4। বাড়বে। তো তাহলে এরিয়া উইল ইনক্রিজ 4 টাইমস। তো তাহলে কি বলি? থিক ওয়্যারের স্ট্রেস হলো সিগমা, তো তাহলে থিন ওয়্যারের স্ট্রেস কত হবে? থিন ওয়্যারের তো এরিয়া কত?
1/4 অফ দা থিন ওয়্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে স্ট্রেসটা কি হবে থিন ওয়্যারের জন্য 4 ইনটু টেনশন বাই এরিয়া, মানে 4 হ্যাঁ ইনটু হ্যাঁ ও সিগমা। তো তাহলে 4 টাইমস